But then first থেকে আমি questions দেখাচ্ছি. This is the objective type of questions which was given to you in your problems in the mock test 2 objective type physics এ. তো কাজে কোয়েশ্চেনটা সকলের কাছে আছে, ওই জন্য আমি আর কোয়েশ্চেন পেপারটা জাস্ট ওপেন দ্য কোয়েশ্চেন পেপার, সামনে কোয়েশ্চেন পেপারটা রাখ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। কোয়েশ্চেন পেপারটা খুলে বস, তাহলে সুবিধা হবে। সো এখানে বলেছে ফার্স্টে এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনাল এ এন্ড বি বার করতে বলেছে। সো দেয়ার আর টু টার্মিনালস প্রেজেন্ট। সো দিস ইজ এ টার্মিনাল, দিস ইজ বি টার্মিনাল। তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স গেছে, এখানে 10 ohm resistance is present over here. এখান থেকে 10 ohm resistance গেছে, another 10 ohm resistance is present over here, আর এখান থেকে 10 ohm resistance গেছে। আর এই সাইড থেকে একটা রেজিস্ট্যান্স গেছে যেটা কিনা এরকম ভাবে আসছে, সেটা ডাইরেক্ট গিয়ে এখানে জয়েন করেছে। And the last resistance which has gone from here, এটা উপর দিয়ে গেছে, মানে এরকম ভাবে। So it has moved like this. এবার কি হয় এই ধরনের ক্ষেত্রে, ফার্স্ট জানবি এই যে রেজিস্ট্যান্সটা গেছে উপর দিয়ে, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, এটা উপর দিয়ে গেছে মানে এটা কিন্তু ইন্টারসেক্ট করেনি। যখনই দুটো রেজিস্ট্যান্স যদি এরকম একটা কানেকশন থাকে, মানে এরকম একটা রেজিস্ট্যান্স আছে এরকম গেছে, দ্যাট মিন্স ইউ ক্যান সে দিস উইল বি দ্য জাংশনাল পয়েন্ট, মানে এই দুটো পয়েন্টে জাংশন করছে। সো দিস পয়েন্ট ইজ কল্ড জাংশনাল পয়েন্ট। বাট যখন এই রেজিস্ট্যান্সটা এরকম ভাবে যায়, মানে একটা রেজিস্ট্যান্স আছে এরকম, দ্যাট ইজ সাপোজ r ohm or 10 ohm resistance, whatever you say, and if you find this particular resistance as showing this particular sign, এটার মানে হচ্ছে it has moved over it, মানে এটা ইন্টারসেক্টই করে। তো এই পয়েন্টটাকে তুই যদি c ধরিস, এটাকে যদি d ধরিস, এটাকে ধরি e আর এটাকে f, তার মানে এটা বুঝে নিতে হবে যে c f যেটা সরি c e যেটা আছে, so a CE and FD has never intersected. These two have never intersect each other. কারণ এটা ইন্টারসেক্ট যদি করতো তাহলে এই সাইনটা দিত না। এই যে এই সাইনটা দিয়েছে, এই সাইনটা দেওয়ার মানেটাই হচ্ছে সেটা যে এটা ইন্টারসেক্ট করেনি, এটা উপর দিয়ে গেছে। তার মানেটা কি? তার মানে এই সার্কিটটাকে যদি আমি রিনোভেট করি, মানে রিফারবিশ করি, then what will come? Suppose if I change this parameter of this particular circuit and if I renovate this circuit, তার মানে এটা স্যার মাথার উপর দিয়ে গিয়ে এরকম ভাবে জয়েন করে আছে, এরকম ভাবে, কিন্তু এটার সাথে এটার কোনো লিঙ্কই নেই। অর্থাৎ যখনই সার্কিটটা এই ফর্মে থাকবে, তার মানে বুঝে নিতে হবে যে এই লাইনটার সাথে এই লাইনটার কোনো ইন্টারসেকশন হয়নি, এটা এরকম ভাবে মাথার উপর দিয়ে গেছে, there is no intersection between it, মানে অ্যাকচুয়ালি সার্কিটটা এইভাবে আছে। মানে প্যারালাল সিরিজ করতে গেলে একটা ব্যাপার আসবে, কিন্তু সার্কিটটা একের সাথে অন্য ইন্টারসেক্ট করেনি। এবার নেক্সট কোশ্চেন আসবে যে তাহলে এই যে তিনটে ইন্টারসেকশন, মানে চারটে, তার মানে আমি এটাকে যখন এবার করব, তার মানে এটার সাথে এইটা আর এইটা, এই তিনটে জাংশনাল পয়েন্ট আছে এই জায়গাটা। তো আমি ইজিলি বলতে পারি স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্সটা আছে তার সাথে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু প্যারালালে আছে। কেন প্যারালালে আছে? কারণ এই যে রেজিস্ট্যান্সটা মাঝখানে এই যে উপর দিয়ে যে রেজিস্ট্যান্সটা গেছে, এইটা এসে এখানে একটা জাংশনাল পয়েন্ট ক্রিয়েট করেছে, দ্যাট মিন্স ইট হ্যাজ ক্রিয়েটেড এ জাংশনাল পয়েন্ট ওভার হিয়ার। তাহলে এখানে একটা জাংশনাল পয়েন্ট আছে, এখানে একটা জাংশনাল পয়েন্ট আছে। সো দেয়ার আর থ্রি জাংশনাল পয়েন্ট, ওয়ান ইজ প্রেজেন্ট এট সি, আনাদার ইজ প্রেজেন্ট এট ডি এন্ড আনাদার ইজ এট ই। তো ইটাই যদি স্যার আপনার এইটা টাচ করে থাকে, তার মানে বুঝতে পারবেন যে ডি থেকে ই তে আর ই থেকে এফ এ ডাইরেক্ট কারেন্ট যেতে পারবে না। দ্যাট মিন্স দেয়ার ইজ সাম গ্যাপস, মানে এখানে কিছু একটা গড়বড় করে দিয়েছে এই তারটা এসে। হয়তো এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কিন্তু এইটা থাকার জন্য এই সি এর এই যে লুপটা, এই সিই এর এই লুপটা থাকার জন্য আপনার ডিই আর ইএফ এই দুটো কিন্তু প্যারালালে একটার সাথে আরেকটা লেগে আছে, এটা কিন্তু সিরিজে নেই। আজকে যদি এই লুপটা না থাকতো, ফর এক্সাম্পল ইফ আই জাস্ট ডিলিট দিস পার্টিকুলার লুপ, ফর এক্সাম্পল আমি যদি এটাকে মুছে দিই, so in that case what will happen? Then we can say that this resistance and this resistance, that means DE and EF,
these two resistance will be in series. কিন্তু এটা সিরিজে হবে না যখন কিনা এরকম ভাবে একটা লুপ এসে এটাকে ইন্টারকানেক্ট করে থাকবে, তখন কিন্তু এটা সিরিজে আসবে না, তখন এটা প্যারালাল হয়ে যাবে। দ্যাট মিন্স 10 ওহম এন্ড 10 ওহম এটা প্যারালাল। দ্যাট মিন্স ইউ ক্যান সে এই জায়গায় রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে 10 into 10 by 10 plus 10, so it comes down to 100 divided by 20. If you deduct, it comes down to 5 ohm. তাহলে সার্কিটটা আমাকে চেঞ্জ করতে হবে এবার, মানে সার্কিটটাকে রিস্ট্রাকচারিং করছি, এটাকে বলে রিস্ট্রাকচারিং অফ দ্য সার্কিটস। So how we can restructuring this particular circuit? স্যার এখানে আমার A পয়েন্ট ছিল, এখানে আমার B পয়েন্ট ছিল, এখানে C ছিল, এখানে F ছিল, এখান দিয়ে আমার একটা 10 ওহম রেজিস্ট্যান্স গেছে, এই পার্টিকুলার পোরশনে একটা 10 ওহম রেজিস্ট্যান্স আছে, এই পার্টিকুলার পোরশনে আমার আরেকটা 10 ওহম রেজিস্ট্যান্স গেছে, আর এখান থেকে এই 10 ওহম এন্ড 10 ওহম মিলে আরেকটা রেজিস্ট্যান্স আমি এখান দিয়ে জুড়ে দিলাম। দ্যাট মিন্স দিস রেজিস্ট্যান্স উইল বি মাই 5 ওহম রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স এইখানে যে আপনি 5 ওহম রেজিস্ট্যান্সটা পেলেন, সেই 5 ওহম রেজিস্ট্যান্সটা আপনি এখানে ইউজ করছেন, মানে দিস টু রেজিস্ট্যান্স, একটা এটা আর একটা এইটা, তো এই দুটোকে কম্বাইন করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স, এন্ড দ্যাট 5 ওহম রেজিস্ট্যান্স ইউ আর পুটিং ওভার হিয়ার, এই জায়গাটায় তুমি পুট করছো 5 ওহম রেজিস্ট্যান্সটা। এবার তুমি কি করবে? নাও ইন দিস পার্টিকুলার কেস স্যার এই যে তিনটে রেজিস্ট্যান্স আছে, দিস থ্রি রেজিস্ট্যান্স আর ইন প্যারালাল, কেন বোঝাই যাচ্ছে এটা একটা জাংশনাল পয়েন্ট আছে, তাহলে তিনখানা রেজিস্ট্যান্সকে আপনি আরামসে প্যারালালে টানতে পারেন। তাহলে তিনটে রেজিস্ট্যান্সে প্যারালালে টানলে আমার হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট, so it will be 1 by 10 plus 1 by 10 plus 1 by 5. so এখান থেকে আমার টোটাল জিনিসটা চলে আসবে এটা 1 plus 1 plus এটা 2, so it comes down to 4 by 10. So that is my R equivalent. So R equivalent এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, that is 10 by 2 মানে 5 by 2 আসছে। তাহলে what exactly I have to do, আমাকে এটাকে এই সার্কিটটাকে আরেকবার রিস্ট্রাকচারিং করতে হবে। So we will make this circuit restructuring once again. তো আমি এখান থেকে এরকম ভাবে করলাম। So this is my 10 ohm resistance, this is point A, this is point B. এখান থেকে আমি 10 ওহম রেজিস্ট্যান্স আর নেই স্যার, একটাই রেজিস্ট্যান্স আছে, বিকজ এই যে তিনটে রেজিস্ট্যান্স দেখছেন, একটা 10 ওহম, another is 10 ওহম, another is 5 ওহম, এই তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল দিয়ে আপনি পেয়েছেন 5 by 2 ওহম, তার মানে এটার সাথে এটা 5 by 2 ওহম আপনার প্যারালালে থেকে গেল। সো দিস রেজিস্ট্যান্স ইজ 5 by 2 ওহম। That means this particular resistance, this one and this one, এই তিনটেকে একসাথে করে আপনি এই রেজিস্ট্যান্সটা পেলেন, because these three resistance are in parallel. কারণ জাংশন পয়েন্টটা আপনার এটা আছে, তো জাংশন পয়েন্টের থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটার সাথে এই দুটো প্যারালাল হয়ে যায়। এবার এখানে একটা গন্ডগোল হবে, এইটাকে প্যারালাল না করে অ্যাকচুয়ালি যেটা আমরা করব, এটা অ্যাকচুয়ালি তিনটে প্যারালাল হবে না, কারণ এখানে একটা জাংশন পয়েন্ট আছে, সেই জন্য এটা অ্যাকচুয়ালি তিনটে প্যারালাল হবে না। এটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি স্যার এই দুটো প্যারালাল হবে, মানে 1 by 10 plus 1 by 5 will be parallel। তখন আমি এটা খেয়ালই করিনি যে সি তে আরেকটা জাংশন পয়েন্ট আছে, সো এটা হবে 1, এটা হবে 2, সো ইট কাম ডাউন টু 1 by R equivalent, সো R equivalent it come down to 10 by 3। স্যার ওই 10 by 3 এর সাথে ওইটা আবার সিরিজে হয়ে যাবে। দ্যাট মিন্স এই যে এখানে রেজিস্ট্যান্সটা ছিল মানে 10 ওহম, সো ওই 10 ওহম এর সাথে আপনার এই রেজিস্ট্যান্সটা, মানে এখানে আপনার যে 5 ওহম আর 10 ওহম ছিল, মানে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে এসে যাচ্ছে, তার মানে এটা কাম ডাউন টু দিস, সো ইট কাম ডাউন টু 10 by 3। তার মানে 10 by 3 আর 10 ওহম এই দুটোকে আপনি একসাথে নিতে পারেন, তার মানে ইট কাম ডাউন টু এই দুটো এবার সিরিজে এসে গেল। সো এগেন আমরা সার্কিটটাকে রিস্ট্রাকচার করব, রিস্ট্রাকচার করলে এখানে A পয়েন্ট, এখানে B পয়েন্ট, সো ইট ইজ কাম লাইক দিস। সো এখান থেকে 10 ওহম রেজিস্ট্যান্স গেল, এখান থেকে আপনার 10 ওহম প্লাস 10 by 3 ওহম এইটা টোটাল এলো, মানে এটা আপনার টার্মিনাল পয়েন্ট আছে, তো এটা এসে যাবে 10 by 3 plus 10, so it come down to 40 by 3। so roughly you can say it come down to 40 by 3, এরকম একটা বিটকুটে টাইপের জিনিস আসছে 40 by 3 ওহম। নরমালি এরকম ভাবে জিনিসটা আমরা দেখে থাকি এখানে। আর নিচে যে একটা রেজিস্ট্যান্স ছিল এই 10 ওহমটাকে, সেটাকে আমরা এইভাবে কানেক্ট করেছি। সো আমরা জিনিসটা এটাই দেখাতে চাইছিলাম যে টোটাল জিনিসটার মধ্যে তুমি যখন ঢুকছো, তখন ফার্স্ট তোমায় বুঝতে হবে তুমি এই ধারে 10 ওহম আর এই 10 ওহমটাকে ক্যালকুলেট করে নিয়েছো অলরেডি, তো 40 by 3 ওহম এইটা আছে।
সো এই 40/3 ওহম এর সাথে এবার 10 ওহমটা তোমার প্যারালালে রান করবে, দ্যাট মিন্স 40/3 ওহম এর সাথে 10 ওহম দিলে আর এখানে তুমি 40/3 প্লাস 10 ওহম এইটা তুমি নিয়ে নিলে। সো রাফলি ইট কাম ডাউনস টু 400/3, আর এখানে 30, তার মানে এখানে 70/3, সো 3 কেটে দিলে, সো রাফলি ইট কাম ডাউনস টু এটা 40/7, একটা অ্যাপ্রক্সিমেশনে, মানে 5 ওহমের থেকে একটু মানে 15/4 একটা সামথিং লাইক দিস একটা রেজাল্ট আসবে। তো এখানে তোমাদের অ্যানসারটা যেহেতু ভুল আছে ওই জন্য আমি এই নম্বরটা কাউকেই দিইনি। সো বেসিক্যালি এই অপশনটাতে ভুল ছিল, সো 40/7 ওহম দিস উড বি দা অ্যানসার। তো আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে কি করে সার্কিটটাকে ক্র্যাক করতে হয়। সেটা হচ্ছে ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমার মাঝখান দিয়ে যে লাইনটা আছে যেটা দেখানো হয়েছে, বিকজ আমার ইনিশিয়ালি দ্য সার্কিট কন্ডিশন ওয়াজ this was my 10 ohm and this was my 10 ohm। যখনই এরকম সার্কিটটা এইভাবে থাকবে, এই মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে পাক্কা 100% শিওর স্যার ওটা কাট করে না, ইন্টারসেক্ট করে না। সো দ্যাট মিন্স এখানে 10 ওহম আছে, এখানে 10 ওহম আছে, এখান দিয়ে একটা গেছে সেটা 10 ওহম। সো ফার্স্ট কাজ হচ্ছে স্যার এই যে জিনিসটা লেগেছে, এই যে এখান দিয়ে লেগে আছে, এইটাকে আপনি এখান থেকে বার করুন, বার করে মাথার উপর দিয়ে তুলে এনে এটাকে এই সাইডে লাগান। তবে আপনি সার্কিটটা বুঝতে পারবেন যে এই রেজিস্ট্যান্সটার সাথে এই রেজিস্ট্যান্সটা, দিস টু রেজিস্ট্যান্স আর ইন প্যারালাল। ওয়ান্স দিস টু রেজিস্ট্যান্স আর ইন প্যারালাল, সেটা হয়ে যাবে 5/2। তার মানে 5/2 হয়ে গেলে এখান দিয়ে আপনার যে রেজিস্ট্যান্সটা গেছে সেটা 10 ওহম আছে, আর এখানে একটা 10 ওহম আছে, এখানে একটা 5/2 আছে। তাহলে এই দুটো 5/2 একে অন্যের সাথে প্যারালালে আছে, তাহলে তার সার্কিট স্ট্রাকচারটা যেরকম দাঁড়াবে সেখানে এটা এসে যাবে 10 ওহম, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এখান দিয়ে তোমার 10 ওহম যাবে, আর এই সাইড দিয়ে এই যে পোর্শনটা, এটা এই দুটো মিলিয়ে দ্যাট মিন্স 10 ওহম এখানে আছে আর 5/2 ওহম এখানে, কারণ এখানে তোমার 10 ওহম ছিল, 10 ওহম, তাহলে এটা 5 ওহম। তো 10 × 5 ডিভাইডেড বাই 10 + 5, এইটা টোটাল আসবে 50/15 ওহম। সো এখান থেকে কেটে দিলে তোমার 5 দিয়ে কাটলে এখানে 3 হয়, 5 দিয়ে কাটলে 10, মানে 10/3 ওহম। সো দিস কাম ডাউনস টু 10/3 ওহম, যেটা আমরা এখানে লিখেছি 10/3। এবার তুমি বলতে পারো স্যার এই 10/3 ওহম আর এইটা স্যার সিরিজে আছে। So once this is in series, so it ultimately come down to 10/3, এটা এসে গেলে তাহলে এখানে এসে যাবে তোমার 40/3 ohm। So এই 40/3 ohm আর 10 ohm, these two are in parallel, because তোমার জাংশন পয়েন্ট তুমি খেয়াল রাখবে সবসময় জাংশন পয়েন্ট থেকে কারেন্টটা কোন দিকে, মানে এই পার্টিকুলার পোর্শন থেকে কারেন্ট এদিকে যেতে পারে, কারেন্ট এদিকে যেতে পারে, ঘুরে এসে আবার কারেন্ট এখানে সাবমার্জ করছে। তো ওই জন্য দেখবে কোন পয়েন্টে কারেন্টটা দুভাগে ভাঙছে, কারণ এখানে তোমার একটা রেজিস্ট্যান্স আছে, এই পার্টিকুলার পোর্শনে তোমার একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্টটা এধার দিয়ে এসে এধারেও যাবে, গিয়ে এদিকে ব্যাক করবে, আবার এই সাইড দিয়ে গিয়ে আরেকটা পোর্শন অফ দ্য কারেন্ট এই সাইড দিয়ে গিয়ে এধারে ব্যাক করবে। দ্যাট মিন্স দিস রেজিস্টার এন্ড দিস টু রেজিস্টার্স আর ইন প্যারালাল, কারণ এটা হচ্ছে তোমার দুটো জাংশন পয়েন্ট, তার একটা এখান দিয়ে যাচ্ছে, একটা কারেন্টকে, মানে সোজা কথা কারেন্টটাকে দুটো ভাগে ভাঙছে। So now you can say these two resistors in parallel, তো parallel করলে 40/3 into 10 divided by 40 plus 3 plus 10, so ultimately it comes। যেহেতু এটা অ্যান্সার অপশনটা ভুল আছে ওই জন্য আমি কাউকে নম্বর দিইনি, বাট এটা অ্যাকচুয়ালি এইভাবে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা যেটা ছিল তোদের, আমি মনে হচ্ছে এই কোশ্চেনটাই তো এমসিকিউ টাইপের, তো এটাই ছিল এমসিকিউ তে, তাহলে 25টা ছিল, এটাই দিয়েছিলাম। হ্যাঁ এটাই, আমি এমসিকিউটা দেখাচ্ছি। তো এই জন্য এটা, এই কোশ্চেনটা আমি কাউকেই নম্বর দিইনি, মানে এই কোশ্চেনটা বাদ রেখেছি কারণ অপশনটাই ভুল ছিল তাই। নাম্বার 2 তে বলেছে এই সার্কিটটা আমি ক্লাসে একদিন করিয়ে দেখিয়েছিলাম, সেম সার্কিট দিয়েছে, এবং এটা বহু ক্ষেত্রে এই সার্কিটটা দেয়, এটাকে বলা হয় শর্ট সার্কিট কেস। নাম্বার 2 এর যে প্রবলেমটা অবজেক্টিভ টাইপ, সবাই কোশ্চেন পেপার সামনে নিয়ে বসেছিস নিশ্চয়ই। সো এখানে 1 ওহম আছে, এখান দিয়ে তোর একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম, আর এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম। তো দেখ এখান দিয়ে এটা আমি এমসিকিউ সাবজেক্টিভ না অবজেক্টিভটা দেখাচ্ছি, লাস্ট মক টেস্টের কোশ্চেন পেপারটা। সো এখানে একটা 1 ওহম আছে, আর এখানে একটা 1 ওহম আছে, আর এখান দিয়ে একটা 1 ওহম আছে, দিস পার্টিকুলার পয়েন্ট ইজ সি,
and this particular point is 1 ohm. So now this point they have given C and this point they have given D. তোকে বার করতে বলেছে find the equivalent resistance between A and D. A and D মানে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে, that means they have asked to find out এই যে A পয়েন্ট আছে আর D পয়েন্ট আছে এই দুটোর মধ্যে কতটা potential difference মানে equivalent resistance টা কত। তো এটা বার করার জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়া, যখন আপনি A আর D এর মাঝখানে বলছেন তার মানে আমাকে ধরে নিতে হবে যে এটা সাব মানে এটাকে দেখানো হয়নি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে A আর D এর মধ্যে তার মানে একটা সেল অ্যাটাচ আছে, দ্যাট মিন্স উই ক্যান সে ওয়ান পার্টিকুলার সেল ইজ অ্যাটাচ, তার মানে এই দুটোর মাঝখানে কোনো একটা সেলকে অ্যাটাচ করে রাখা হয়েছে এরকম ভাবে, মানে এটা নেগেটিভ টার্মিনাল অফ দ্য সেল, দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য সেল। তো উই ক্যান সে দিস থিং স্যার যে কারেন্টটা এরকম ভাবে এসে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে যাবে তারপরে A টার্মিনাল থেকে স্টার্ট করে কারেন্টটা D টার্মিনালে আসবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ মেনি ওয়েজ দ্য কারেন্ট ক্যান মুভ ফ্রম দ্য পয়েন্ট A টু দ্য D টার্মিনাল, that we have to understand. How do you know these things? So simple জিনিস, দেখুন কারেন্টটা এখান দিয়ে যেতে পারে, কি ওয়েতে কারেন্টটা আপনার প্রসিড করতে পারে। স্যার ওয়ান থিং, কারেন্ট ক্যান মুভ ইনটু দিস ডাইরেকশন, এরকম ভাবে যেতে পারে। স্যার একটা গেল এদিকে গিয়ে এদিকে এলো তারপর এদিকে গেল তারপর আবার মেন কারেন্ট হয়ে এখান দিয়ে বেরিয়ে চলে গেল। সো কারেন্টটা এইভাবে মুভ করতে পারে, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। স্যার আনাদার থিং ইজ কারেন্টের কিছুটা পোর্শন এই জাংশন থেকে এই সাইডে গেছে, কিছুটা পোর্শন এদিকেও গেছে, গিয়ে আবার এদিকে টার্ন করেছে করে এইখানে এসে আবার মিলে গিয়ে আবার এই সাইড দিয়ে হয়ে এইভাবে কারেন্টটা মুভ করে বেরিয়ে চলে যাচ্ছে। সো দিস আর দ্য টু ওয়েজ বাই হুইচ ক্যান কারেন্ট প্রসিড। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্যার যদি কারেন্ট আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট A এন্ড D, তাহলে যদি কারেন্টটা স্যার এখান দিয়ে স্টার্ট করে কারেন্টটা এদিকে এসে ধরা যাক, আমি ধরছি কারেন্টটা এদিকে চলে গেছে মানে সি এর দিকে চলে গেছে। সো ইফ দ্য কারেন্ট মুভস টুয়ার্ডস সি, স্যার এটা পসিবল না, কারণ কারেন্ট যদি এদিকে মুভ করে কারেন্ট তো ব্যাকওয়ার্ড যাবে না, তার মানে এই পার্টিকুলার পোরশনে কারেন্টটা ঢুকতেই পারবে না, কারণ এধারে যাওয়া পসিবল না, কারণ আপনি বার করছেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A এন্ড D। সো বিটুইন A পয়েন্ট এন্ড D পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কখনোই সম্ভব না যদি কারেন্ট ইজ মুভিং টুয়ার্ডস দিস ডাইরেকশন, মানে এই ডাইরেকশনে কারেন্টটা যাবে না, দ্যাট মিন্স দিস পোরশন অফ দ্য সার্কিট গেটিং শর্ট সার্কিটেড। অর্থাৎ এই যে সার্কিটটা আপনি দেখছেন এই সার্কিটটা হচ্ছে শর্ট সার্কিট রিজিয়ন, এটাকে বলে শর্ট সার্কিট রিজিয়ন। This is the short circuit region. Why it is a short circuit region? Because sir current এদিকে যেতেই পারবে না, কারণ গেলে এটাকে আবার ব্যাক করে ফিরে এসে এদিকে এসে তবেগা D পয়েন্টে আসতে হবে। স্যার that is not possible because current cannot move into the backward direction. So if from the point A current moves into the forward directions, definitely it will move into the this direction and then it will turn to the downward side and then it will move towards this direction and reach to the point. And simply from the point A, current if it's bifurcated into this direction, then it will move to this side, then it will move to this side and this. তাহলে স্যার ঠিক সিমিলারলি যে কারণে সি দিকে কারেন্টটা এখানে যেতে পারে না, এই রিজিয়নটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেই কারণেই স্যার এধারেও কারেন্টটা যেতে পারবে না, কারণ যদি কারেন্ট এধারে যায় তাহলে তো কারেন্টটাকে ব্যাক করতে হবে, কিন্তু কারেন্ট তো ব্যাক করবে না। So if the current move into this direction, definitely current will not back, তাহলে এখানে যদি কারেন্টটা ঢুকে যায় তাহলে আপনার D পয়েন্টে কারেন্টটা পৌঁছতেই পারবে না, but you have been asked to find out the equivalent resistance between the point A and D, তাহলে তো এটা সম্ভব না। So this portion is short circuited, তার মানে এই পোরশনটা আমার রেজিস্টরটা থাকলেও this is the short circuit region. So এইভাবে একটা সার্কিট থেকে শর্ট সার্কিট রিজিয়নটা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। After getting these things, এবার আমি এটা মুছে দিলাম, এটা জাস্ট একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম ছিল দেখানোর জন্য। So now we getting to know that which are the area of this particular circuit getting short circuited. Now what exactly we have to do? We have to identify that particular position of this electrical circuit through which the current actually is passing. কারণ দেখতে আপনার এত বড় সার্কিট লাগছে ঠিকই, বাট এভরি পয়েন্ট এভরি রেজিস্টারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা যাচ্ছে না, তার মানে দিস টু আর ডামি রেজিস্টার। Dummy resistor means the resistor which is given, but actually these resistors are getting short circuited because no current is passing through. এবং তার যে লজিকটা, what is the logic behind it? কি করে জানলে যে এই দুটো জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে না? তার কারণ স্যার যদি কারেন্টটা যেত
তাহলে কারেন্টটা কোনোদিন ডি পয়েন্টে পৌঁছতেই পারতো না। বাট ইউ হ্যাভ বিন আস্কড ইন দিস কোয়েশ্চেন, ইফ ইউ সি ইট ইজ মেনশন দ্যাট ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট এ এন্ড দ্য পয়েন্ট ডি। সো এটা কি করে সম্ভব স্যার? সি তে চলে গেলে তো কারেন্ট ব্যাক করবে। সো ইউ উইল নেভার এবল টু ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড ডি। সিম্পলি যদি কারেন্টটা স্যার এধার দিয়ে এসে এধারে ব্যাক করে বি পয়েন্টের দিকে চলে যেত, তাহলে তো আপনি কারেন্টটা ব্যাক করাতে পারতেন না। ইউ ক্যান নট সেন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন দ্য কারেন্ট এন্ড ইট উইল রিচ টু ডি, এটা পসিবল নয়। তাহলে আপনার এই দুটো পোরশনকে বাদ দিতে হবে, because these are the short circuited area of this particular circuit. So what to do over this? Sir, in this case what exactly we will be doing over here? Sir, এইটা এই পয়েন্ট আছে, এখানে একটা সার্কিট করলাম, এটা 1 ওহম আছে, this is point B. Sir, এখান দিয়ে একটা 1 ওহম রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে একটা 1 ওহম রেজিস্ট্যান্স গেছে, and another 1 ohm resistance has passed through this, and this point is D. So we will not consider this one, we will honestly consider this point. So now our circuit is completed. So this is the circuit which is given to you, but actually you have to deal with this particular circuit. So এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সরি এখানে একটা 1 ohm আছে, and এখানে একটা 1 ohm আছে। So these are the circuits. এই হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা, ওই সার্কিটটাকে এই সার্কিটে ব্রেক করা। এবার we will see স্যার এই যে দুটো পোরশন আছে সার্কিটের, this is রেজিস্ট্যান্স আর ইন সিরিজ, কারণ এখানে কোনো জাংশনাল পয়েন্ট নেই স্যার। এই পুরো পার্টিকুলার পোরশনে কারেন্টটা কি বাইফার্কেট হচ্ছে না স্যার, এখান দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে সেম কারেন্ট এই রেজিস্টার মধ্যে দিয়েও যাচ্ছে। দ্যাট মিন্স সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ পাসিং থ্রু 1 ohm রেজিস্ট্যান্স এন্ড সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ পাসিং থ্রু দিস রেজিস্টার্স অলসো। তো এখানে তো স্যার প্যারালাল কম্বিনেশনের কোনো ব্যাপার নেই। আবার ঠিক সেইভাবে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এখানে হয়তো দুটো ভাগে ভাগ হয়েছে, কিন্তু যে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, আমি ধরে নিই যে এখান থেকে স্যার 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, আমি ধরলাম 2.5 অ্যাম্পিয়ার এধার দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে যাচ্ছে, আর এইখান দিয়েও 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কারণ এই 5 অ্যাম্পিয়ারটা দুটো ভাগে ভেঙেছে, একটা হচ্ছে 2.5 আর একটা হচ্ছে 2.5। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, because we don't know how much current is passing, because we don't know the EMF of the cell, so that's why we just can't calculate it. But I mean, for the sake of examples telling you that if the 5 ampere current is passing through this particular line through over the 1 ohm resistance, it is bifurcated into two parts. One is 2.5 ampere current which is passing through this portion, and another 2.5 is passing through this portion. তাহলে এবার আমার সার্কিটটাকে হয়েছে স্যার এইটার মধ্যেও তাহলে কোনো জাংশনাল পয়েন্ট নেই, মানে these two are in series connection. So this is in series and this is also in series. তো আমি সার্কিটটাকে কি করব স্যার? রিস্ট্রাকচারিং করব। How we can restructure the circuit we can restructure very easily, that is 1 ohm resistance। স্যার এই যে দুটো আছে, এই দুটো যদি একসাথে করা যায় তাহলে এরকম ভাবে 2 ohm resistance আসবে। So it comes down to 2 ohm resistance over here, and also we will get এখানেও একটা 2 ohm resistance আসবে। এই যে 2 ohm resistance-টা তুমি দেখছো sir, actually this resistance has come from these two, এই দুটো থেকে এসেছে। আর এখানে তুমি যে 2 ohm resistance টা দেখছো, এই দুটো রেজিস্ট্যান্স, এই this two has come from these two, এই দুটো থেকে এসেছে, অর্থাৎ এই দুটো। So these two are in series. After that you join this and ultimately এই যে রেজিস্ট্যান্স টা আছে, এবার এই রেজিস্ট্যান্স টা এখানে লিখবে। So ultimately this is your A point and this is your D point, so this will be your D point. So ever we can easily say sir 1 ও এইটা আপনার প্যারালালে আছে, so এটাকে ফার্দার রিস্ট্রাকচারিং করো, ফার্দার রিস্ট্রাকচারিং করলে it come down to this point is A, so it come down to 1 ohm, and this is 2 ohm into 2 ohm, এটা প্যারালালে আছে, তুমি এটা ক্যালকুলেট করে নাও, 2 into 2 divided by 2 plus 2, so it will be 4 by 4, কেটে দাও, it come down to 1 ohm, so ultimately it becomes 1 ohm resistance, and আবার এখানে এটা 1 ohm resistance, and this particular point is D over here. So now you can say total টা মিলে আমার 3 ohm resistance আছে, so 3 ohm, so that is we are saying that option B. So this is the way we have to crack this circuit. Riddhi clear? Ritobrata clear? Yes sir. Arko ঠিক আছে, হয়ে গেছে? হ্যাঁ স্যার। কিছু না, এটা আমি ক্লাসেও করেছিলাম এই টাইপের সার্কিট। এটা ধরো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, A to D না দিয়ে যদি A to C দিত আজকে, সাপোজ তোমাদের কাছে কোশ্চেন পেপারটা আছে, জাস্ট দেখে নাও, যদি A to C বলতো, স্যার যদি A to C বলতো তার মানে আমার কোন পোরশন অফ দ্য সার্কিটটা নিতাম, তাহলে স্যার আপনার এই পোরশন অফ দ্য সার্কিটটা কনসিডার হতো।
এইটুকু। সেক্ষেত্রে স্যার এই পোর্শনটা আপনার শর্ট সার্কিট হয়ে যেত আর এই পোর্শনটা শর্ট সার্কিট হয়ে যেত, কারণ কারেন্টটা তো ব্যাকওয়ার্ড ডাইরেকশন আসবে না। অর্থাৎ কোশ্চেনটা তোমাকে আজকে এ থেকে ডি দেওয়া হয়েছে, কালকে তোমায় কোশ্চেনটা ঘুরিয়ে এ থেকে সি ও বলতে পারে, পরশুদিন কোশ্চেনটা দেওয়ার সময় এ থেকে বি ও বলতে পারে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস স্যার। এ থেকে বি যদি বলে তাহলে এই পোর্শনটা শর্ট সার্কিট হবে আর এই পোর্শনটা শর্ট সার্কিট হবে। যদি এ থেকে সি বলে তাহলে এই পোর্শনটা শর্ট সার্কিট হবে আর এই পোর্শনটা শর্ট সার্কিট হবে। যদি এ থেকে ডি বলে তাহলে স্যার এই রেড কালার জোনটা শর্ট সার্কিট হয়ে যাবে, মানে এটা শর্ট সার্কিট হবে আর তার সাথে এটা শর্ট সার্কিট, মানে কারেন্টটা যেখানে যাচ্ছে অর্থাৎ এটা থেকে এটা বোঝা যাচ্ছে। যেমন হুইস্টন ব্রিজ সার্কিট হুইচ ইউ হ্যাভ ডিসকাসড, যে সার্কিটে রেজিস্টার থাকলেই সেখান দিয়ে কারেন্ট যাবে এমন কোনো কথা নেই। আমাকে দেখতে হবে হাউ দ্য রেজিস্টার্স আর বিং ফ্রেমড, হাউ দ্য রেজিস্টার্স আর অ্যাটাচড ইনসাইড দিস পার্টিকুলার সার্কিট. So once we get to know these things, then we'll be able to understand which are the circuits which is present in the entire portion যেখান দিয়ে কোনো কারেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে না, ওগুলো ডামি রেজিস্টার বলে। তো এটাই খুব এনইজেএসও বা আইজিএসও এই ধরনের এক্সামস গুলোতে বিগ ব্যাং ফিগ ব্যাংকে এই ধরনের সার্কিটসই ওরা দেয়। নেক্সট we move to the problem number 3. So in the problem number 3 what exactly we will move, বলছে দুটো রেজিস্টার আছে R and 3 are connected in parallel with the electrical circuit, then the ratio of the power dissipated by R and 3R. এটা খুব ইজি অঙ্ক, সবাই করে দিতে পারবে, ওই জন্য আমি অত টাইম নিচ্ছি না। Suppose this is R ohm, this is 3R ohm. Now what is most important, যে ওরা পাওয়ার ডিসিপেশনের কথা বলেছে, দ্যাট মিন্স আমাকে ধরে নিতে হবে স্যার ভি টা বেসিক্যালি সেম, তার মানে বিকজ এই পয়েন্টে যদি এ হয় এই পয়েন্ট যদি বি হয়, সো উই ক্যান সে ভিএ মাইনাস ভিবি, এই পার্টিকুলার পোটেনশিয়াল দ্যাট ইজ বেসিক্যালি দ্য পিডি অফ দ্য সার্কিট। সো পিডি অফ দ্য সার্কিটটা তো সেমই থাকবে। তো পাওয়ারটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, পাওয়ারকে যেমন আমরা আই স্কয়ার ইন্টু আর লিখি, সেটাকে অন্যভাবে লেখা যায়, সেটা লেখা যায় আই ইন্টু আর ইন্টু আই। সো দ্যাট মিন্স উই ক্যান রাইট ডাউন ভি ইন্টু আই। এটাকে অন্যভাবে আবার কি লেখা যায়, আইটাকে লেখা যায় স্যার ভি বাই আর, বিকজ উই নো দ্যাট ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। সো ভিটা যেহেতু স্যার কমন, সেই জন্য আমরা উই ক্যান রাইট ডাউন ইট ইজ ইন দ্য ফর্ম অফ ভি বাই আর ইজ ইকুয়াল টু আই। এবার আইটা ডিফার করছে, এবার আইটা তো আমি জানি না কারণ আমার সেল তো দেয়া নেই। তো ইফ দ্য সেল ইজ নট গিভেন টু মি, হাউ ক্যান আই ফাইন্ড দ্য ভ্যালু অফ আই? সো বেটার স্যার আইটাকে আমি সাবস্টিটিউট করে নিই, এই ক্ষেত্রে আইটাকে সাবস্টিটিউট করে নিই ইন টার্মস অফ ভি বাই আর। সো ইফ আই সাবস্টিটিউট দিস থিং, সো উই ক্যান রাইট ডাউন ইট ইজ ভি বাই আর। তার মানে এই যে আই এর ভ্যালুটা আছে সেটা ভি বাই আর দিয়ে তুমি সাবস্টিটিউট করে দাও। Once it will be substituted, it comes down to v square by r. So you get that is the formula of power. তাহলে এবার for resistance R, for R resistance power যদি P1 হয় সেটা কত হবে, সেটা হবে v square by r, ডেফিনেটলি তাই হবে। আর for resistance 3R সেটার ক্ষেত্রে পাওয়ার কত হবে যদি P2 ধরি, so it comes down to v square by 3R. So this is my equation number 1 and this is my equation number 2. So power dissipation এর রেশিও আমি ইজিলি বের করে ফেলতে পারবো যে P1 by P2. So you can write down v square by r divided by v square by 3R. So এটা কেটে দাও, আর কেটে দাও, so it comes down to 3:1. So you get the option. So this is the way you can solve it. যেটা একদম সিম্পল আছে, এই জন্য আমি এটা বেশি দেখালাম। সবসময় এটা মাথায় রাখবে, পাওয়ারটাকে যখন বার করছো, পাওয়ারটাকে বার করার সময় ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল টু কনভার্ট ইট ইনটু দিস ফর্ম। কেন এটা বলছি, কারণ স্যার কারেন্টটা তো আমার জানা নেই, আর দ্বিতীয় কথা কারেন্টটা তো এখানে বাইফার্কেট করে যাবে, এখানে আপনার I1 কারেন্ট যেতে পারে, এটা I2 কারেন্ট, তো কারেন্টের রেশিওটা তো আপনার রেজিস্ট্যান্সের রেশিওর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। সো ন্যাচারালি কারেন্টটা ওইভাবে করলে আমাদের কমপ্লিকেটেড হয়ে যাবে, কমপ্লিকেটেড মানে কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করার জন্য ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল টু মুভ বাই দিস পার্টিকুলার ফর্মুলা। ইউ গো বাই দ্য ভি স্কয়ার বাই আর, কারণ আপনার স্যার পোটেনশিয়াল ডিফারেন্সটা তো সেম থাকছে, আপনি এই রুট দিয়ে যান আর আপনি I2 কারেন্টের রুট দিয়ে যান, আপনার পোটেনশিয়াল ডিফারেন্সটা তো বেসিক্যালি VA মাইনাস VB থাকবে। সো প্যারালাল কম্বিনেশন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনার পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট, but the current which is passing through the different portion of the circuit that will change and that will inversely proportional to the resistance of the circuit. তো আমরা ওই জন্য v square by r এ কনভার্ট করে নিয়ে প্রবলেমটাকে সলভ করব। নাও কোশ্চেন নাম্বার 4 এ যেটা বলছে 2 wire same length material have radii বলে দিয়েছে, তা আমার একটা ফর্মুলা জানি আমরা, L is equal to rho into r is equal to
rho into L by A. So L টা হচ্ছে length of the wire. We know this is the length of wire. This is the length of wire. A হচ্ছে basically the cross sectional area of the wire. This is the cross sectional area. Rho হচ্ছে basically the resistivity of the material. So this is the resistivity of the material. And R হচ্ছে resistance. So R is basically the resistance, electrical resistance of this particular circuit. তো যে দুটো ওয়্যার আছে সেম লেংথ বাট দ্য রেডিয়াস ইজ ডিফারেন্ট, মানে ধরে নিই আমি দুটো ওয়্যার সেম লেংথ এন্ড সেম মেটেরিয়াল, তো দুটোরই মেটেরিয়াল সেম, মেটেরিয়াল যদি সেম হয় তার মানে কোনটা সেম হবে স্যার? ফার্স্ট হচ্ছে রোটা সেম হবে, কারণ মেটেরিয়াল সেম বলেছে, অঙ্কটা পড়ে দেখো, ইট ইজ ক্যাটেগরিক্যালি মেনশন, তার মানে স্যার রেজিস্টিভিটি উইল বি সেম ফর দ্য টু ওয়্যারস, কারণ দুটো ওয়্যার তো সেম মেটেরিয়াল। এবার আমি কি করছি স্যার, একটা ওয়্যার মোটা আছে আর আরেকটা ওয়্যার খুব সরু আছে, দুটো ওয়্যার আছে but their length is same sir, both এটারও length L, so suppose it is been given over here, both have the same length, তার মানে ধরে নেওয়া যায় যে স্যার in this particular case it has a length L and simply it has also the same length, তো দুটোরই length same আছে, so it has a length of দুটোরই L length আছে, কোনো অসুবিধা নেই, খালি এটার রেডিয়াসটা হচ্ছে r আর এটার রেডিয়াস হচ্ছে 3r, তাহলে আমি এখানে বসিয়ে দেবো, কারণ এটা যে ক্রস সেকশনাল এরিয়া a1 সেটা হবে পাই ইনটু r1 স্কয়ার, কারণ আমরা সার্কেলে যখন একটা ডায়ামিটার মানে এরিয়া অফ দ্য ক্রস সেকশন, মানে অ্যাকচুয়ালি কি হয় তুমি যদি খেয়াল করে দেখো, ইফ ইউ জাস্ট কনসিডার দিস পার্টিকুলার, সাপোজ ইফ ইউ টেক দিস থিং, এটা যদি তুমি ওয়্যার ধরো, সো ইন দিস পার্টিকুলার কেস একটা ওয়্যার এরকম আছে আর আরেকটা ওয়্যার ধরা যাক এর থেকে একটু অনেক বেশি মোটা ওয়্যার, মানে এরকম, সো ইউ হ্যাভ কনসিডার দিস টু পোরশন অফ দ্য ওয়্যার, তো ন্যাচারালি কি হবে ইন দিস পার্টিকুলার কেস, এইটার যে ডায়ামিটারটা হবে সেটা তো এইটুকু হবে, বাট এটা ডায়ামিটারটা তো অনেক বেশি হবে, এতটা হবে। সো হোয়াট এক্স্যাক্টলি দে আর মেনশন, যে এইটা যদি সেন্টার হয় এখান থেকে এইটুকু হচ্ছে 3r ওয়্যারে, আর এইটা যদি সেন্টার হয় এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে r, সো দ্যাট ইজ দ্য ওয়ে দে হ্যাভ মানে এক্সপ্লেইন ইট। তো তুমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, একটা r1 এর এটা এসে যাবে rho into L by A, that is pi into r square, that is equation number 1. Another one is r2 is equal to rho into L by pi into 3r এর whole square, so that is your equation number 2, and definitely you will divide it by r1 by r2, so এটা এসে যাবে rho into L by pi into r square, আর এটা হয়ে যাবে rho into L by pi into 9r square, তো রো এল কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, সো ইট কাম ডাউনস টু 9:1, সো তোমার অপশন ডি তে চলে গেল। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান সলভ ইট, একদম সিম্পল প্রবলেম আছে, কোনো অসুবিধা নেই। নাও মুভ টু দ্য প্রবলেম নাম্বার 5 না 5 এর এক মিনিট, প্রবলেম নাম্বার 5, connected to a serial that the power consumed to 12 ohm resistance, এই অঙ্কগুলো খুব সোজা অঙ্ক, তোমাকে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ বলেছে, দ্যাট মিন্স এরকম একটা রেজিস্ট্যান্স আছে দ্যাট ইজ 12 ohm, আর একটা রেজিস্ট্যান্স আছে দ্যাট ইজ 18 ohm, and they are in series connection, their power source is 300 volts, so this is the power source, so EMF তুমি ধরে রাখলে EMF, that is the power source which is 300 volt, তোমরা জানো এটা নেগেটিভ সাইড হয়, এটা পজিটিভ সাইড হয়, এবং আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে সেলের বাইরে এটা 1 মিনিট এইরকম ভাবে। এবার আমি যদি এরকম ভাবে ডাইরেকশনটা করি, অ্যাকচুয়ালি তো নিয়ম হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া, এবার আমরা কোন দিকে কারেন্টটা যাচ্ছে জানি না, আমি তাও এরকম ভাবে ধরলাম। একটা জিনিস সবসময় জানবে, এই যে সেলটা আঁকি যখন, সেটা সবসময় মাথায় রাখবে, সেলের কিন্তু সেলের ভিতরে এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ, সেলের ভিতরে কি থাকে না ইলেকট্রোলাইট থাকে, এটার মধ্যে একটা লিকুইড থাকে, সেই লিকুইডটাকে বলে ইলেকট্রোলাইট, এটাই আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল প্রোভাইড করে। ইলেকট্রোলাইটটা হচ্ছে একটা লিকুইড যেটা প্রত্যেকটা সেলের ভেতরে থাকে, যেটা আমাদের কি প্রোভাইড করে না ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রোভাইড করে। সেলের ভিতরে স্যার কারেন্টটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে যায়, বিকজ দিস ইজ নেগেটিভ এন্ড দিস ইজ পজিটিভ, কিন্তু সেলের বাইরে স্যার কারেন্টটা পজিটিভ থেকে, মানে এধারে ধরো তোমার রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স অনেকগুলো রেজিস্ট্যান্স আছে,
সেলের বাইরে কিন্তু কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। সো সেলের ভিতরে কারেন্টটা যা যায় সেটা নেগেটিভ থেকে পজিটিভ, কিন্তু সেলের বাইরে কারেন্টটা দেখা যাচ্ছে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঢুকছে। তো এখানে আমরা কি বলেছে, ওরা বলেছে যে 18 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এই সরি 12 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এটার মধ্যে দিয়ে কত তোমার পাওয়ার কনজিউম করছে এটা। তো নরমালি কি হয় স্যার, ফার্স্টে তো আগে দেখে নি মেন কারেন্ট কত। ফার্স্ট কাজ হচ্ছে এই ধরনের সার্কিটে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেন কারেন্ট, মানে সার্কিটে কারেন্ট কত যাচ্ছে, কিভাবে প্রবলেমটাকে হ্যান্ডেল করতে। স্যার সার্কিটে আগে মেন কারেন্ট মানে আই কত। এবার এটা ঘটনা যে স্যার দুটো সিরিজে আছে, তার মানে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ পাসিং থ্রু বোথ দ্য রেজিস্টার, মানে 12 ওহম রেজিস্টারের মধ্যে দিয়েও যতটা কারেন্ট যাবে, 18 ওহম রেজিস্টারের মধ্যে দিয়েও ততটাই কারেন্ট যাবে, কারণ দিস টু আর ইন সেম। তার মানে কারেন্টটা তো এখানে বাইফার্কেট হচ্ছে না, এখানে কোনো জাংশনাল পয়েন্ট নেই। তো এখান দিয়েও যতটা কারেন্ট যাবে এখান দিয়েও ততটাই কারেন্ট যাবে, কিন্তু ডিফারেন্স হচ্ছে স্যার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আমি যদি পয়েন্ট ওয়াইজ ভাগ করি এইভাবে, তাহলে আমি যদি এই পয়েন্টটার নাম দিই 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম 2 নম্বর, এই পয়েন্টটার নাম দিলাম 3 নম্বর, তাহলে আমি বলতে পারি না স্যার যে V1 মাইনাস V2 যা, ইট ইজ নট ইকুয়াল টু V2 মাইনাস V3। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস and the potential difference between these 2 points, মানে 1 আর 2 and 2 and 3 এর মধ্যে যে potential difference, মানে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার potential difference কিন্তু সেম হবে না স্যার, কারণ এটা সিরিজ কানেকশন আছে, প্যারালাল হতে সেম। তাহলে আমি কি করব, আর ইকুইভ্যালেন্টটা ফার্স্টে বার করে দেব, আর ইকুইভ্যালেন্টটা হবে 18 plus 12, so it comes down to 30 ohm। Now what exactly we will do sir, এখানে 300 ভোল্ট আছে, তাহলে মেন কারেন্ট হবে I is equal to 300 ভোল্ট divided by 30 ohm, তাহলে এটা কেটে দিলে আসে 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমি পেয়ে গেলাম। 10 অ্যাম্পিয়ার কারেন্ট পেলে আর আমার কোনো চিন্তা নেই স্যার, আমি আরামসে 12 ওহমের মধ্যে দিয়ে পার করে দিতে পারবো। আমি ভি তে যাবই না, আমি পাওয়ার বার করব। পাওয়ার 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাওয়ার কত স্যার, এটা হবে I স্কয়ার ইনটু R1। I স্কয়ার কত 10 স্কয়ার ইনটু R1 কত 12, তার মানে আমার টোটাল এসে যাচ্ছে এখানে 1200 ওয়াট। সো এইভাবে আমরা বার করব, সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট কোশ্চেন 6 নম্বর। এটা বলতে ঠিক আছে, কোনো চাপ নেই। ওকে, এখানে অ্যানোটেট করার জায়গা আছে, যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ওই জায়গাটা অ্যানোটেট করবে। আমি অ্যানোটেট স্ক্রিন ওপেন করে দিয়েছি, এখানে অনেক ফিচার্স আছে, আস্তে আস্তে যাই না তুমি জানো কিনা, প্রচুর ফিচার্স আছে। মানে তুমি ওখান থেকে ওইখানে হাইড নেমস করে করতে পারো, এ করে করতে পারো, তুমি স্ক্রিনে নিজেও অপারেট করতে পারো। ওখান থেকে তুমি যদি পেন ট্যাব বা ট্যাবে ইউজ করছো বা ল্যাপটপে, তুমি ওখান থেকে স্টাইলাস দিয়ে অ্যানোটেট করে দেখিয়ে দিতে পারো যে কোন জায়গাটা তুমি বুঝতে পারোনি। চ্যাট করতে পারো, ভয়েস মেল করতে পারো, সবকিছু পারো, বা এমনি মাইক্রোফোনেও কথা বলতে পারো। এনিওয়ে, so what is the maximum resistance one can make with 40 resistors of 1/20 ohm each? তোমাকে বলেছে ম্যাক্সিমাম, খুব সোজা অঙ্ক, সবসময় জানবে। এক একটা ও রেজিস্টার হচ্ছে 40 ওহম, 40টা নাম্বার অফ ম্যাক্সিমাম 40 রেজিস্টার্স আছে। সো 40 টোটাল নাম্বার অফ রেজিস্টার্স হচ্ছে 40, মানে n is equal to 40। আর এক একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 1/20। তোমাকে যদি কেউ বলে যে মিনিমাম কত হবে বা এরকম, তখন তুমি কিভাবে করবে? দেখো, ধরো এটা 1/20 আছে, নিয়ম হচ্ছে যখন এইগুলো যে আমাকে এরা বার করতে বলেছে যে তুমি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত করতে পারবে, তাহলে আমার যদি আর এর সাপোজ আমরা নরমালি কি করি, যদি প্রত্যেকটাকে সিরিজে কানেক্ট করাই, তো সিরিজে কানেক্ট করালে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম ভাবে করতে করতে আলটিমেটলি 40টা রেজিস্টার্স আছে। সো ইফ देयर इज 40 রেজিস্টার্স আর 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 করে প্রত্যেকটা রেজিস্টার্স আছে, তাহলে আমার আর ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে, যদি 40 রেজিস্টার্স থাকে তাহলে 40 ইনটু আর। যদি n নাম্বার অফ রেজিস্টার্স থাকে, সাপোজ আমার যদি এখানে বলে দেয় 40 এর জায়গায় n রেজিস্টার্স আর প্রেজেন্ট, দেন ইউ ক্যান সে r equivalent which is coming down to n into r. But if it is seen, it is only possible when they are in series. But if it is seen that they are in parallel combinations, then we can say these things, that these particular resistors which you have seen over here,
So if these are in a parallel position, suppose এরকম ভাবে parallelly this has been given, এরকম ভাবে parallel আছে, sorry, if they are given in parallel, so if এটা দেখা গেল এরকম ভাবে parallel এরকম করে n number of resistors আছে, so in that case আমার R equivalent যেটা হবে, যদি provided all the resistors having the value R, প্রত্যেকটাই যদি equal resistors হয়, then we can say it come down to R by N. একদম simple as that. R by N হবে, কিছু করার নেই, মানে যদি সবকটা রেজিস্ট্যান্স সমান হয়, then n number of resistance R equivalent আসবে R by N, যদি সবকটা রেজিস্ট্যান্স সমান হয়, then সিরিজ কানেকশনে টোটাল R equivalent আসবে N into R. এবার নরমালি কি মনে হয়, নরমালি এটা মনে হওয়াটাই স্বাভাবিক, স্যার তাহলে সব সময় তো স্যার R equivalentটা সিরিজেই সবথেকে বড় হবে, কারণ n দিয়ে আপনি R কে মাল্টিপ্লাই করছেন। সেটা হয় কি সব সময়, সেটা আমরা এবার দেখব। স্যার যদি দেখা যায় যে রেজিস্ট্যান্স গুলো ফ্র্যাকশন নাম্বারে আছে, হোল নাম্বারে নেই, যদি হোল নাম্বারে থাকে তাহলে অবশ্যই n ইনটু R মানে সিরিজ কানেকশনে আপনি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স পাবেন। ধরো এটার কথাই আমি ধরছি, এক একটা রেজিস্ট্যান্স হচ্ছে 1/20, তাহলে আপনি করতে পারেন 1/20 ইনটু 40। So series connections you are going to get these things, এটা কেটে দিলেন 2, so it come down to 2 ohm, that is your R equivalent. So you are going to get R equivalent is equal to 2 ohm, but remember one thing, sir এখানে কিন্তু R টা ফ্র্যাকশন আছে, হোল নাম্বার না, this is in fraction. So one it is in fraction, আমি যদি R equivalent টা, এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে এটা আসবে, যদি এটা প্যারালালে হয়, so in that case R equivalent is coming to R by N, that means it comes down to 1/20, and that will be divided by 40. So ultimately it comes down to 1 by atota, that is 1/800 ohm. Sir obviously 2 ohm to onek beshi compared to this, so you can say that option B is the correct option. So option B, that means 8 hobe correct. So always eta true je jokhoni series e thakbe seta you can get a maximum resistance. Move to the problem number 7. Now see problem number 7 কি বলছে, যে in a circuit shown in the figure the current through the circuit, তোমাকে 3-4টে এরিয়া বলে দিয়েছে, এই প্রবলেম গুলোকে কি করে হ্যান্ডেল করতে হয় কারেন্ট ইলেকট্রিসিটি, that is called multifaceted circuits. এগুলো খুব ফিটজিতে আমরা ইউজ করি, বা রেজোনেন্সের এই ধরনের প্রবলেম দেখতে পাবে, কিছু কিছু আকাশের ম্যাটেরিয়ালে এই ধরনের প্রবলেম ইউজ করি, মেইনলি ফিটজিতে এগুলো খুব ইউজ করি আমরা। 8 ohm রেজিস্ট্যান্স আছে, so this is given 2 ohm resistance, এটাও 2 ohm রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে 8 ohm রেজিস্ট্যান্স গেছে, এখান দিয়ে 2 ohm রেজিস্ট্যান্স আছে, আবার এখান দিয়ে 2 ohm আছে, এখান দিয়ে 4 ohm আছে, আর এখান দিয়ে 2 ohm রেজিস্ট্যান্স আছে। সো এখান দিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাটা একটা সেল আছে, আর এই সেলটা হচ্ছে 9 ভোল্ট। ওরা কি বার করতে বলেছে যে ইন দা সার্কিট দ্য কারেন্ট থ্রু দা 3 ohm রেজিস্ট্যান্স, মানে এই যে এখানে 3 ohm রেজিস্ট্যান্সটা আছে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এবার কোয়াইট ন্যাচারাল, এটা তো স্যার এই যে 3 ohm রেজিস্ট্যান্স বলেছে কত এবং 4 ohm রেজিস্ট্যান্স কত যাচ্ছে, মানে এই 4 ohm রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত যাচ্ছে সেটা বার করতে বলেছে। তো স্যার ফার্স্ট অফ অল 3 ohm এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে এটা কোয়াইট ন্যাচারাল স্যার 2 ohm এর মধ্যে দিয়েও সেই কারেন্টই যাবে। কেন দেখুন স্যার, আপনার কারেন্টটা কত রকম ভাবে যেতে পারে সার্কিটে। স্যার একটা হতে পারে কারেন্টটা এই ধার দিয়ে গেল, এই সাইড দিয়ে গেল, কিছুটা পোরশন সার্কিটের এই ধার দিয়ে কারেন্টটা গিয়ে এই ধার দিয়ে চলে গেল। এবার আমি যদি ধরি এইখান দিয়ে আই কারেন্ট গেছে, তাহলে সেইটা এখানে আবার দুভাগে ভাগ হয়েছে, ধরা যাক I1 এটা I2, আবার এইখানে গিয়ে এটা একটা জাংশন পয়েন্ট, সো দিস ইজ ওয়ান জাংশন পয়েন্ট, দিস ইজ আনাদার জাংশন পয়েন্ট, দিস ইজ আনাদার জাংশন পয়েন্ট, দিস ইজ আনাদার জাংশন পয়েন্ট, সো ইউ ক্যান সে এইখানে গিয়ে স্যার আবার এটা ভাগ হবে I3, এই সাইড দিয়ে আমি ধরে নিলাম I4। এবার এই I3টা কি হবে না, I3 কারেন্টটা স্যার এখান দিয়ে ঘুরে 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 এই সাইড দিয়ে এসে এই পার্টিকুলার পয়েন্টে এসে যে কারেন্টটা এখান দিয়ে যাবে স্যার, সেটা কিন্তু এই I3 আর I4 এর এডিশন করলে যেটা হবে, এবার I3 আর I4 যদি এডিশন করো তুমি কোন কারেন্টটা পাবে, তুমি I1টা পাবে, কারণ I1টাই তো দুভাগে ভাগ হয়েছে,
তাহলে তুমি ইজিলি বলতে পারো এখান দিয়েও যে কারেন্টটা যাচ্ছে স্যার সেই কারেন্টটা হচ্ছে I1। ইজ ইট ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, I কারেন্টটা দুভাগে ভেঙেছে, তার মানে I is equal to I1 plus I2 এটা লেখা যায়। সো ইউ ক্যান রাইট ডাউন I is equal to I1 plus I2। ঠিক সেইভাবে I1 is equal to, you can write down I3 plus I4, because this I1 current is bifurcated, দুটো ভাগে ভেঙে গেছে, not equally but এধার দিয়ে একটা পোর্শন অফ দ্য কারেন্ট গেছে, এধার দিয়ে একটা পোর্শন অফ দ্য কারেন্ট গেছে। আবার সেই পোর্শন অফ দ্য কারেন্টটা I3 and I4, যেটা এখান দিয়ে গেছে I4, যেটা এভাবে ঘুরে এসছে সেটা I3, এই পার্টিকুলার পয়েন্টে সে দুটো কারেন্ট ম্যাচ করছে, মানে I4 ও ম্যাচ করছে, এই সাইড দিয়ে I3 আসছে, তার মানে এই কারেন্টটা হবে I1, কারণ I1 টা যেটা ভেঙেছিল সেটা। আবার I1 টা এখানে গিয়ে এই যে কারেন্টটা হবে সেটা হবে I1 plus I2। সো এই কারেন্টটা আপনার I হয়ে যাবে, যেটা কিনা 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। So that means that 3 ohm এবং 2 ohm এর মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে। So we have to find out the main current through 3 ohm। তাহলে আমাকে কি করতে হবে স্যার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট স্যার, এই তিনটে সিরিজে আছে। তারপরে 2 ohm 4 ohm 2 ohm মানে 8 ohm, 8 ohm সিরিজে আছে। কার সাথে আছে? এই 8 ohm এর সাথে। তাহলে সার্কিটটাকে রিস্ট্রাকচারিং করো, রিস্ট্রাকচারিং করো। This is 9 volt, this is 3 ohm, this is 8 ohm, this is 2 ohm, this is 2 ohm, this is 8 ohm, and this is 2 ohm. So we have just seen that এই যে পোর্শনটা আপনি দেখছেন, this particular portion, if you just take all these resistors are in series, whether it is 2 ohm, whether it is 4 ohm, whether it is 2 ohm, these all three are in series connection, কারণ কোনো জাংশনাল পয়েন্ট নেই। So now you just join these things, তাহলে এটা আপনার হয়ে গেল 8 ohm। এবার স্যার এই যে এই 8 ohm আর 8 ohm এই দুটো তো স্যার প্যারালাল কানেকশন, বিকজ দে আর হ্যাভিং এ জাংশনাল পয়েন্ট ওভার হিয়ার। আপনি যদি বাকি পোর্শন অফ দ্য সার্কিটটাকে না কনসিডার করেন, আপনি যদি শুধু এইটুকুকে ফোকাস করেন, তাহলে আপনি দেখবেন স্যার এখান দিয়ে একটা পয়েন্ট এসছে, এখান দিয়ে 8 ওহম গেছে, এখানে একটা পয়েন্ট, এখান দিয়ে বেরিয়ে এই সাইডে আরেকটা রেজিস্ট্যান্স আছে। সো দিস ইজ 8 ওহম, দিস ইজ 8 ওহম। সো দ্যাট মিন্স দিস টু আর ইন প্যারালাল কানেকশন। So you can say these things here, 8 into 8 divided by 8 plus 8, so it comes down to 64 by 16, so ultimately it comes down to 4 ohm. So you get to know these things, this is a 4 ohm resistance, আরাম সে পেয়ে গেল। আবার কি করবে স্যার? আবার একটু রিস্ট্রাকচারিং করতে হবে। So restructuring of the circuit is very very important. How we are restructuring? So this is 3 ohm, মানে যেটাকে বলে ক্র্যাকিং অফ দ্য সার্কিট। হাউ উই আর ক্র্যাকিং দ্য সার্কিট, সার্কিটটাকে ক্র্যাক করা, মানে সার্কিটটাকে ভাঙতে জানতে হবে, বাংলায় যেটাকে বলি আমরা। স্যার দিস ইজ 2 ohm, এখানে এই পুরোটা মিলিয়ে কতটা হচ্ছে স্যার? 8 ohm 8 ohm মিলে আপনার এটা আসছে 4 ohm। সো দ্যাট মিন্স এটা আপনার 2 ohm, so here it is 4 ohm and here it is 2 ohm. So now we have cracked the circuit from this step to this step. এখান থেকে ফার্স্ট এখানে এলাম, আফটার দ্যাট এখান থেকে এখানে এলাম। নাও সি দিস 3 রেজিস্টার্স, মানে একটা এটা, একটা 4 ohm, একটা 2 ohm, these 3 resistors are in series, কারণ এখানে কোনো জাংশন পয়েন্ট। So again you crack the circuit, again you restructure the circuit in this particular form, so it ultimately comes down to this will be 3 ohm. স্যার এখানে 2 ohm আছে, 4 ohm আছে, 2 ohm, so ultimately it becomes 8 ohm. So এখান থেকে স্যার 8 ohm, so it becomes 2 ohm and এটা 8 ohm. স্যার এরপর দেখা যাচ্ছে এই যে পার্টিকুলার কেসে স্যার these two portion of the circuit are in parallel, এটা কিন্তু প্যারালালে আছে। So now again restructure the circuit, so this will be 9 volt, so this will be 3 ohm, 8 into 8 মানে আবার এই একই কেস, 4 ohm রেজিস্ট্যান্স আসবে, মানে এটা 4 ohm হয়ে যাবে, আর এখান থেকে এটা 2 ohm। So now we get to know these things, স্যার এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে পোরশনের সার্কিটটা আপনি দেখতে পাচ্ছেন, in that particular case স্যার এই পোরশনের যে সার্কিটটা, সরি এই পোরশনের এই সার্কিটটা কিন্তু সিরিজে আছে, এই রেজিস্ট্যান্স গুলো সবকটা সিরিজে আছে।
কারণ কি আপনার 8 এর সাথে 8 করলে আপনার প্যারালাল কানেকশন, বিকজ এখানে এইটা জাংশন পয়েন্ট আছে, এইটা জাংশন পয়েন্ট আছে, সো এখানে তো কারেন্টটা দুভাগে ভেঙে যাচ্ছে, একটা এদিক দিয়ে যে এদিকে আসছে আর একটা এভাবে গিয়ে এদিকে দিয়ে এদিক দিয়ে চলে আসছে, সো এইভাবে কারেন্টটা যাচ্ছে একটা, আর এই পার্টিকুলার পয়েন্টে এসে কারেন্টটা একটা এদিকে বেরিয়ে যাচ্ছে আর একটা এই সাইড দিয়ে যাচ্ছে, সো দুটো ভাগে কারেন্টটা ব্রেক করছে, সো এই দুটো ডেফিনেটলি প্যারালালে আছে, সো দ্যাট মিন্স ওখান থেকে আমি 4 ওহম বের করে দিলাম। So 3, 4 আর এটা টোটাল করলে হয় 4 আর 3 7 আর 2 মানে 9 ওহম। So ultimately you can say স্যার এন্টার সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে, ফাইনাল সার্কিটটা স্যার this is 9 volt, that is the EMF of the cell, and if you just consider only single one resistance, that is 9 ohm resistance. So you can get to see that the value of I which is getting over here, that is 9 by 9, so ultimately 1 ampere. সো তার মানে স্যার এটা পরিষ্কার হয়ে গেল 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে স্যার ওই কারেন্টটা যাচ্ছে না। আমাকে এখানে বলেছে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 0.5 0.25 এইসব বলেছে, স্যার বলে লাভ নেই স্যার, 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, একদম সোজা বাতি গোদা বাংলায় দেখা যাচ্ছে তাই যাচ্ছে। এবার নাও দ্য কোয়েশ্চেন ইজ, তার মানে প্রথম অপশন এ এন্ড অপশন বি টা তো স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে মেলানো যাচ্ছে না। So now what does exactly we have to do? Sir, in that particular case, C আর D এর মধ্যে একটা কারেক্ট হবে, অপশন এ অপশন বি হবে না, কারণ অপশন এ বলেছে 3 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার আর 3 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে 0.25, স্যার হতেই পারে না, বিকজ আমি পেয়ে গেছি 1 ওহম রেজিস্ট্যান্স 1 ওহম কারেন্ট যাচ্ছে বেসিক্যালি 3 ওহম এন্ড 2 ওহম এর মধ্যে দিয়ে, ইট ইজ 100% কারেন্ট। তাহলে এবার আমাকে বার করতে হবে 4 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কত কারেন্টটা যাচ্ছে। তো ইন দ্যাট কেস ইনিশিয়ালি 4 ওহম রেজিস্ট্যান্স কোথায় ছিল স্যার, একদম বাইরে ছিল, মানে এই সে বাইরে মানে একদম আউটসাইডে এইটা। তো আমাকে কি করতে হবে স্যার, আমাকে না এই দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে কত কারেন্টটা তো আলটিমেটলি এখান দিয়ে ভেঙেছে, তো আমার এই কারেন্টটা দরকার, এই সার্কিটের কারেন্টটা দরকার, এই সার্কিটের কারেন্টটা কি করে পাবো স্যার, আমি যদি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাই, so I can easily find out, আমি ইজিলি বার করে দিতে পারবো। এবার এটা কি করে বার করা যায়, মানে উইদাউট, মানে ট্রিক্সটা কিরকম দেখো, তুমি দেখে নিয়েছো তোমার মেন কারেন্ট কত, মানে এই যে আই এর ভ্যালুটা, সেই আই এর ভ্যালুটা কত তোমার জানা হয়ে গেছে, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তুমি জেনে গেছো আই এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার 100% শিওর। এবার দেখো এই পোরশনটা ক্র্যাকিং অফ সার্কিট হয়ে গেছে, এটা আমি এবার মুছে দিচ্ছি। এবার আমরা মেন সার্কিটটায় ফিরে আসছি। স্যার আই মানে কি, আই মানে হচ্ছে I1 প্লাস I2, মানে দুটো ভাগে আইটা ভেঙে যাচ্ছে, মানে একটা উপরে যাচ্ছে I1 আর একটা I2 যেটা নিচে আসছে। সো ইন দ্য টু ফর্ম আই ইজ ব্রেকিং ইনটু টু ফর্ম, একটা I1 একটা I2, I1 টা উপর দিয়ে যাচ্ছে, I2 টা নিচ দিয়ে যাচ্ছে। এবার এই I1 এর কতটা স্যার নিচ দিয়ে কতটা উপর দিয়ে যাচ্ছে সেটা আমরা কি করে বুঝবো, মানে কি করে আমি আইডিয়া লাগাবো যে এখান থেকে কিরকম ভাবে বোঝাটা যায়। স্যার একটা জিনিস দেখুন, আমি যদি এই সার্কিটটার অতটা দূরে না যাই, আমি যদি জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করি যে আমার মেন সার্কিট আমি বুঝে গেছি আই কারেন্টটা যাচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স মধ্যে, আমার 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমাকে বার করতে বলেছে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ যে এই 1 মানে কি 1 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা তো পরিষ্কার, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সো এখানে দুটো ভাগে করা যায় স্যার, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরুন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই পয়েন্টটা ধরুন সি পয়েন্ট, এই পয়েন্টটা ধরুন ডি পয়েন্ট, এটা আমি ধরে দিচ্ছি। এবার যেটা করতে হবে স্যার আমাকে, স্যার একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে যে এই I1 এবং I2 টা ডিফার করবে, ডেফিনেটলি ডিফার করবে, কিন্তু এইখান দিয়ে যতটা কারেন্ট গেছে, কারণ এখানে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানেও কিন্তু 2 ওহম আছে এবং এখানেও কিন্তু 8 ওহম আছে। তাহলে স্যার একটা জিনিস কিন্তু বোঝা যায় যে এখানে যদি 8 ওহম থাকে, এখানে দেখুন আপনার যদি এখানে 2 ওহম থাকে, তার মানে এটাতে কি বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট এধারে যাচ্ছে, এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট নিচে নেমেছে। এবার এই কারেন্টটা এখানে গিয়ে আবার বাইফার্কেট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্যার এখানে খেয়াল করে দেখবেন এখানেও 2 ওহম আছে, 4 ওহম আছে, 2 ওহম, মানে এটাও কিন্তু 8 ওহম আসছে। তার মানে পুরো ব্যাপারটার দিকে যদি আপনি তাকান, তাহলে সার্কিটটা অ্যাকচুয়ালি কিরকম আসছে স্যার, 3 ওহম
এখান দিয়ে দেখুন 8 ওহম, এখান দিয়ে দেখুন 2 ওহম, এখান দিয়ে দেখুন 8 ওহম, আবার দেখুন এখান দিয়ে কিন্তু 8 ওহম। এই হচ্ছে পুরো সার্কিটটা এইভাবে দাঁড়িয়ে আছে, পুরো সার্কিটটা অ্যাকচুয়ালি এই প্রসেসে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সার্কিট। এবার আপনি এই জাংশনটা পর্যন্ত মানে এ পয়েন্টটা আর এইটা দুটো পয়েন্টকে যদি আপনি যদি এই পয়েন্টটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, আপনি বুঝে গেছেন এই পর্যন্ত কতটা কারেন্ট আসছে, কারণ দিস ইজ ইওর 9 ভোল্ট। তো আপনি এটা বুঝে গেছেন আইটা মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা আপনি বের করে ফেলেছেন। সো ইউ নো দিস থিংস যে 3 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এটার মধ্যে দিয়ে যেটা বেরোবে স্যার এটাও একই হবে, কারণ এখানে তো আর কোনো রেজিস্ট্যান্স নেই, পুরো কারেন্ট ঘুরে ফুরে এসে আলটিমেটলি 1 অ্যাম্পিয়ারই আবার ঢুকছে, মানে 1 অ্যাম্পিয়ার বেরোচ্ছে 1 অ্যাম্পিয়ার ঢুকছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যদি স্যার একটা কারেন্ট যায়, আমি কথার কথা বলছি, তো আপনার এইখানকার রেজিস্ট্যান্স লোড আর এখানকার রেজিস্ট্যান্স লোড তো সেম আছে। তো এখান দিয়ে যতটা কারেন্ট এই সাইডে আসবে এখান দিয়ে, কারণ আপনার এই দুটো রেজিস্ট্যান্স সেম, মানে ধরো আমি একটা সার্কিট এরকম আঁকছি, এখানে 2 ওহম, এখানে আমি দিলাম 4 ওহম, এখানে আমি 4 ওহম দিলাম, আবার আমি এখানে 2 ওহম দিলাম, ঠিক আছে? এরকম ভাবে ধরো একটা সার্কিট, আর এখানে ধরা যাক 2 ওহম দিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যদি এখানেও আবার ধরো 4 ওহম, তার মানে বুঝে নিতে হবে স্যার এই জায়গাগুলো দিয়ে স্যার কোনো কারেন্টই পাস করবে না, কারণ কি আপনার রেজিস্ট্যান্স তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে এখানে এই পার্টিকুলার পয়েন্ট থেকে কারেন্টটা গিয়ে এখানে যে ঢুকবে, আর এখানেও তো 2 ওহম আছে, এইটাতেও 2 ওহম দিয়ে বসে আছে। তাহলে সবকটাতে যদি 2 ওহম 2 ওহম করে উপরের গুলোতে থাকে, তার নিচের গুলো যদি সবকটা 4 ওহম 4 ওহম থাকে, তাহলে আপনার এইগুলোতে কোনো কারেন্ট ঢুকবে না, মানে কারেন্টটা সোজা এরকম বেরিয়ে চলে যাবে, আবার এখান থেকেও কারেন্টটা সোজা এরকম ভাবে বেরিয়ে চলে যাবে, এটাই হবে। তাহলে তাই যদি হয়, তাহলে সেই পার্টিকুলার ক্ষেত্রে আমার এইখানকার যে এই জায়গাটাতে এসে আমাকে বার করতে হবে যে অ্যাকচুয়ালি এইটার মধ্যে দিয়ে 4 ওহমের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কতটা কারেন্ট যাচ্ছে। এবার এখানেও একটা মজা আছে, তাহলে তাই যদি হয় স্যার, তাহলে এটা যদি 8 ওহম হয়, কারণ আমি তো দেখে নিয়েছি মেন কারেন্ট কত। সো এখান থেকে তো স্যার এটা বের করে নেওয়া যায় যে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত, সেটা আমরা বার করতে পারি। কিরকম করে? দেখুন স্যার, আমি লিখতে পারি 9 ভোল্ট মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 3 ইন্টু 1। কেন? আমি কোন সার্কিটের পোর্শনটা নিলাম? আমি এইটুকু নিলাম। 3 হচ্ছে রেজিস্টার, আই হচ্ছে কারেন্ট যাচ্ছে যতটুকু, আই কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট এধারের, আর এই পয়েন্টের পোটেনশিয়াল আমি নিয়েছি ভিএ, তাহলে 9 মাইনাস মানে ভিএ, এইটা হচ্ছে আমার হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, তো 9 মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু 3। তো আমি ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম, তো ভি এর ভ্যালুটা আমার এখানে এলো মাইনাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস 6, তো এটা কেটে গেল, তার মানে ভি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম স্যার 6। ভি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ঠিক সেইভাবে ভিবির ভ্যালু আমি বলতে পারি স্যার ভিবি মাইনাস 9, যেহেতু এটা মাইনাসে আছে, তাহলে ভিবি মাইনাস 9 করলে আমি লিখতে পারি 2 ইন্টু 1, এটাই হবে, কারণ এখান দিয়েও 1 অ্যাম্পিয়ারই কারেন্ট ঢুকছে, তাহলে ভিবির ভ্যালু আমি পেয়ে গেলাম 11 ভোল্ট। তার মানে এই ভিবি পয়েন্টের পোটেনশিয়াল এইটা হচ্ছে স্যার 11 ভোল্ট, এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 9 ভোল্ট, এই 6 ভোল্ট, সরি 6 ভোল্ট। যখনই আমি পেয়ে গেলাম স্যার, তাহলে তো আমি ইজিলি বলে দিতে পারি এই 8 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, সেটা তো বার করা কোনো ব্যাপারই না, ইজিলি বার করে ফেলবো। সো উই ক্যান সে দিস থিংস ভেরি ইজিলি, যে 8 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 11 মাইনাস 6 is equal to 8 into I2, কারণ আমি এখানে I2 ধরেছি। সো এটা 11 মাইনাস 6 করলে তোমার যে ডিফারেন্সটা আসে সেই ডিফারেন্সটা হচ্ছে 5, মানে 5/8, দ্যাট ইজ ইকুয়াল টু I2। তাহলে যদি I2 টা 5/8 হয়, তার মানে I1 টা কত আমি পেয়ে গেলাম, I1 টা হচ্ছে 1 মাইনাস 5/8, সো ইট উইল বি 3/8 অ্যাম্পিয়ার। তাহলে আমার এইটুকু পোর্শন, এই 2 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে স্যার সেটা আমি পেয়ে গেলাম। এবার এ পয়েন্টের পোটেনশিয়াল আমি জানি স্যার, এখানে বের করেছি 6 ভোল্ট, এবার আমি এই পয়েন্টের পোটেনশিয়ালটা ধরে নেব। কিরকম ভাবে স্যার? এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমি ধরছি ফর এক্সাম্পল সি, মানে ভিসি, এটা হচ্ছে ভিসি, আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমি ধরছি ভিডি, সো দিস পয়েন্ট ইজ ডি। তাহলে আমি ইজিলি লিখতে পারি স্যার যে ভিসি মাইনাস ভিএ, অর্থাৎ এই দুটো পয়েন্ট,
তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে স্যার? ভিসির পোটেনশিয়াল আমি জানি না, কিন্তু ভি এর পোটেনশিয়াল জানি 6 ভোল্ট, আর এখান থেকে কত কারেন্ট যাচ্ছে সেটাও আমি জানি। সেই কারেন্টের অ্যামাউন্টটা হচ্ছে আমার I1, দ্যাট ইজ 3/8। তো আমি লিখবো 3/8 ইন্টু 2, কারণ আমার 2 ওহম রেজিস্ট্যান্স আছে, 3/8 কারেন্ট, তার মানে এটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা কাটলে ওটা 3/4, তাহলে এখানে ভিসির পোটেনশিয়াল আমি পেয়ে যাব, ভি এর যে ভ্যালুটা, সেই ভি এর ভ্যালুটা আমি জানি 6, তাহলে 6 প্লাস 3/4 মানে 24, মানে এখানে সোজা হয়ে যাচ্ছে 27/4। So 27/4, that is the potential difference. তাহলে ওইটার পোটেনশিয়াল ডিফারেন্স যদি তাই, তাহলে ভিডিটাও পেয়ে যাবো স্যার একই ভাবে, কারণ ভিডির পোটেনশিয়াল আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি ভিডি মাইনাস ভিএ, এই ভিবি, ভিডি মাইনাস ভিবি মানে এই পয়েন্টটা হচ্ছে ভিডি, এই পয়েন্টটা হচ্ছে ভিবি, তাহলে ভিডি মাইনাস ভিবি এর যদি করা যায়, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি পেয়ে যাচ্ছি 2 ইন্টু এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, স্যার সেই কারেন্টটা আমার জানা নেই, সেটা বার করতে হবে। তো সেই কারেন্টটা কত যাচ্ছে আমি কি করে বুঝবো স্যার? এটা বোঝা যায় যে এই পার্টিকুলার পয়েন্টে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা আর এইটার সমষ্টি, মানে এটা আর এটার এডিশন করলে যেটা হয় সেটা। সো আলটিমেটলি এটা আপনি একটা অন্য কিছু নাম দিন, I4 বাই, সাপোজ আপনি যদি I4 দিতে চান I4 দিন। সো এই I4 কারেন্টটা আমরা বের করতে পারবো। সো এটাও বার করার টেকনিকটা আমি বলে দিই, যে যদি বার করতে অসুবিধা হয় বা কিছু হয়, তুমি এইটুকু খালি বলে দেবে যে স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখান দিয়ে কতটা কারেন্ট গেছে আমি জানি, এখান দিয়ে কতটা কারেন্ট গেছে আমি জানি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস এইটার পোটেনশিয়াল জানি, এইটার পোটেনশিয়াল আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে ভিডির পোটেনশিয়াল আমি বার করে ফেলতে পারবো, কোনো অসুবিধাই হবে না, বিকজ আমার এই কারেন্টটাকে দুটো ভাগে ভাঙা হয়েছে। সো এখানেও আমার 2 অ্যাম্পিয়ার ছিল, তার মানে এইখানেও সিমিলার ভাবেই কারেন্টটা ডিভাইড হবে, অর্থাৎ এখান দিয়ে ওই প্রপোর্শনে ডিভাইড হবে, যে প্রপোর্শনে এখানে ডিভাইড হয়েছে সেই প্রপোর্শনে এই ওহমটা দিয়েও ততটাই ডিভাইড হবে। তো সেটা আমি পেয়ে যাবো। তো সেটা বার করে ফেললেই তো বাকিটা তো অটোমেটিক্যালি তুমি এখানকার কারেন্টটা তুমি ইজিলি চুজ করতে পারো যে এখান দিয়ে কতটা কারেন্ট গেছে। সো এটা অবভিয়াসলি অপশন সি, মানে 1/4 হয়ে যাবে, দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু অপশন ডি। সো এইভাবে কি হয়, প্রত্যেকটা ভেঙে ভেঙে কারেন্ট আলাদা, মানে এই পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, এখান দিয়ে কতটা কারেন্ট গেছে, এখান দিয়ে কতটা কারেন্ট গেছে, যেটা ফেলার পরে তুমি যখন এইখানকার পোটেনশিয়াল পেয়ে গেলে, তখন এইখানকার পোটেনশিয়াল দিয়ে তুমি এইভাবে করলে যে এইখান দিয়ে ঘুরে কারেন্ট কতটা গেছে আর এখান দিয়ে ঘুরে কতটা এসছে, মানে এখানে যে ডিফারেন্স কারেন্টটা একটা ইকুয়েশন, এখান দিয়ে গেছে তার একটা ইকুয়েশন, তুমি এই পয়েন্টের পোটেনশিয়াল জানো, আর এই দুটো কারেন্ট মানে এখান দিয়ে যে কারেন্টটা গেছে আর এখান দিয়ে যতটা কারেন্ট গেছে, এই দুটো কারেন্টকে যদি তুমি অ্যাড করো, তাহলে তোমার এই কারেন্টটা পাবে। এই কারেন্টটা কোন কারেন্টটা স্যার? এই কারেন্টটাই আমার I1, দিস ইজ মাই I1, কারণ এই I1 কারেন্ট, এই I কারেন্টটা এখানে এসে 1 অ্যাম্পিয়ার দুভাগে ভাগ হয়েছিল, এখান দিয়ে I1 গেছে, এখান দিয়ে I2 গেছে, তাহলে এই I1 টাই দুভাগে ভাগ হয়েছে, একটা এধার দিয়ে গেছে, একটা এধার দিয়ে গেছে, তাহলে এই পোরশনের কারেন্টটা নাও আর এই পোরশনের কারেন্ট দুটোকে অ্যাড করো, করলে তুমি এই কারেন্টটা পেয়ে যাবে। এই কারেন্টটা তোমার জানা আছে 3/8, তাহলে তুমি এখানে লিখবে এই কারেন্টটা যদি ধরা যায়, তুমি কথার কথা বলছি, তুমি I3 ধরলে, এটা I4 ধরলে, দুটো ইকুয়েশন বানালে, একটা ইকুয়েশন এরকম ভাবে বানাবে ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু, তুমি এখানে লিখলে I4 ইন্টু তোমার 8 ওহম, তো তার মধ্যে ভিসি তুমি জানো, ভিডিটা জানো না, ভিডিটা বার করবে, এবার এটাকে নিচে নামিয়ে দিলে মানে ভিসি মাইনাস ভিডি বাই 8 ইজ ইকুয়াল টু I4, একটা ইকুয়েশন হয়ে গেল। আর একটা লিখবে ভিসি মাইনাস ভিডি, সেটা ইজ ইকুয়াল টু লিখবে এখান দিয়ে যে কারেন্টটা গেছে সেটা I3, তো I3 ইন্টু কত, এখানে 8 ওহম, তাহলে 8, সো ইউ ক্যান রাইট ডাউন ভিসি মাইনাস ভিডি বাই 8 ইজ ইকুয়াল টু I3। তাহলে দুটোই যেহেতু সমান, তার মানে এখানে বোঝা যাচ্ছে স্যার I3 এন্ড I4 যেটা হবে, তার মানে ইকুয়ালি কারেন্টটাকে ডিভাইড করেছে, সোজা কথা ইকুয়ালি ডিভাইড করেছে। তার মানে স্যার একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই এবার আর করার দরকার পড়ে না, এখান থেকে বোঝা যায় তার মানে কারেন্টটা স্যার এই যে ফাঁকগুলো দিয়ে যাচ্ছে না স্যার, একটা একটা করে ভাঙতে 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 যাচ্ছে, কারণ যেহেতু আপনার রেজিস্ট্যান্সের প্রপোর্শনটা সেম আছে, সেই জন্য আমরা ইজিলি বলতে পারি যে ফার্স্টে যদি এটা 3 অ্যাম্পিয়ার থাকে, এই 3 ওহম থাকে, এখানে যদি 8 ওহম থাকে, এখানে যদি 2 ওহম থাকে, এই পার্টিকুলার কেসে যদি স্যার আবার 2 ওহম থাকে, আবার 8 ওহম থাকে, এখানে যদি আবার 2 ওহম থাকে। এবার ট্রিক্স গুলো, এটা হচ্ছে আমি গ্রামারটা দেখালাম, প্রবলেমের গ্রামারটা,
কিন্তু স্যার এগুলো করতে তো অনেক টাইম লেগে যাবে, তাহলে কম্পিটিটিভে তো আমার ট্রিক্স জানতে হবে। ট্রিক্সটা হচ্ছে এটাই যে আমার এ আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আমি ফার্স্ট যাবো এইখান দিয়ে 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মেন কারেন্ট কত যাচ্ছে, সেটা আমার বেরিয়ে গেছে স্যার 1 অ্যাম্পিয়ার। এবার আমি দেখবো স্যার রেজিস্ট্যান্স গুলোর প্রপোর্শনটা কি আছে। এটা স্যার 8 ওহম আছে, এখান দিয়েও স্যার আলটিমেটলি দেখা গেল 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 2 ওহম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই 2 ওহম, 4 ওহম, 2 ওহম, এই তিনটেকে নিলে আমার 8 ওহম হয়। তার মানে এই যে পোর্শনটা, এই পুরো পোর্শনটা যদি আমি মুছে দিই, তার মানে এখান থেকে আমি পেয়ে যাব 8 ওহম। তার মানে স্যার 100% শিওর স্যার কারেন্টটা, এই কারেন্টটাকে বেসিক্যালি এখান থেকে ভাঙতে হচ্ছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কে এখানে যখন যাচ্ছে সেটা হাফ হবে। তার মানে এখানে 0.5 হলে স্যার এই পার্টিকুলার পোর্শনে আরো হাফ হবে, মানে এইখানে যা আছে তার হাফ, তার হাফ, এখান থেকে স্যার হাফ হওয়া স্টার্ট হবে, মানে এখানে অর্ধেক হবে, তার অর্ধেকটা এখানে হবে। সো এইভাবে বেসিক্যালি অর্ধেক হতে 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 কারেন্টটা মুভ করে। এখানে যদি স্যার এরকম হতো, এইখানে পার্টিকুলারলি যদি 2 ওহম দিয়ে দেয়, এখানে 2 ওহম দিয়ে দিয়েছে, কথার কথা দিয়ে বলেছে এখান দিয়ে কত আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে যাবে, তাহলে স্যার ওটা 1/4 এরও কম হবে, মানে এখানে হাফ হয়ে যাবে, এখানে 1/4 হয়ে যাবে, এখানে 1/8 হয়ে যাবে, তারপরে গেলে আরো কম 1/16 হয়ে যাবে। এইভাবে কারেন্টটা কমতে থাকে। তো আমাকে ক্যালকুলেট করতে হবে না, জাস্ট আমি একটা রেশিও প্রপোর্শন হিসাবে দেখে নেবো যে কারেন্টটা কিভাবে কমতে পারে, সেটার ক্যালকুলেশন করে জাস্ট মুখে মুখে অঙ্কটা নামিয়ে দেওয়া যাবে। So those who knows the concept of physics, they can immediately solve it. এটা একদম ফান্ডার অঙ্ক। হ্যাঁ, তুমি এইরকম ভাবেও করতে পারো, বাট ইট উইল টেক লট অফ টাইম। অবভিয়াসলি অঙ্কটা হবে, বাট ইট উইল টেক লট অফ টাইম। আলটিমেটলি তুমি দেখতেই পাচ্ছ এখানে i4 and i3 is basically সেম, মানে i4 ও যা আসছে i3 ও সেম, এই দুটো ভ্যালু সেম আসছে, এটাও যা ভ্যালু আসছে, দিস ইজ কামিং দ্য সেম ভ্যালু, দুটোই সেম ভ্যালু আসছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান দিয়ে যে কারেন্টটা গেছে স্যার, এখান দিয়েও সেম কারেন্ট গেছে, তার মানে কারেন্টটা ভাঙছে এবং ইকুয়ালি প্রপোর্শনে গেছে। তার মানে এখান দিয়েও স্যার 0.25 অ্যাম্পিয়ার যাবে, এখানেও 0.25। এটাই হচ্ছে ফান্ডা। আগের লেভেলে কেন যায়নি স্যার, এখানে যে 3 ওহম ছিল, এখানে যে 2 ওহম ছিল, ওই জন্য কারেন্টটা যাওয়ার পর এইখানে ওই প্রপোর্শনে প্রথমটায় আলাদাভাবে ভেঙেছে, কিন্তু তারপর থেকে একরকম ভাবে ভাঙবে। এটার আরেকটা সোজা আমি প্রসেস বলে দিচ্ছি। স্যার এখানে 2 ওহম আছে, এখানে 8 ওহম আছে, এটা তো কোয়াইট ন্যাচারাল। 1 অ্যাম্পিয়ার গেলে স্যার এখানে 0.7 অ্যাম্পিয়ার যাবে, আর এইদিকে আর নিচে যাবে 0.25 অ্যাম্পিয়ার। একদম মানে এবার মুখে মুখে অঙ্কটা কি করে করা যায়, এত বড় কমপ্লিকেটেড প্রবলেমস। ফার্স্ট আমি দেখালাম গ্রামার, যে পোটেনশিয়াল ডিফারেন্স ধরে 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 কিভাবে এগোতে হয়। এবার ফান্ডার অঙ্ক, ফান্ডাটা হচ্ছে স্যার এই অঙ্ককে কি করে 15 সেকেন্ডে নামাচ্ছে তো প্রচুর স্টুডেন্ট নামাচ্ছে, 15 সেকেন্ডে কি করে নামিয়ে দিচ্ছে এই অঙ্কটা। সিম্পল, সিম্পল দেখা যাক যে এই অঙ্কটাকে 15 সেকেন্ডে কি করে নামানো যায়। ফার্স্ট থিং, এখানে আমার 3 ওহম ছিল, এখানে 8 ওহম আছে, এখানে 2 ওহম আছে, এই পয়েন্টটা এ, দিস পয়েন্ট বি। স্যার আবার এখানে 2 ওহম দিয়েছে, এখানে 2 ওহম দিয়েছে, এখানে স্যার 8 ওহম দিয়েছে। স্যার আবার এখানে দিয়েছে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে দিয়েছে 2 ওহম। আমি ফার্স্ট কি করব, এই পার্টিকুলার পয়েন্টটা, এই জাংশন পয়েন্টটা পর্যন্ত কত কারেন্ট আসছে আর এখান দিয়ে কত কারেন্ট আসছে আমার জানা হয়ে গেল। স্যার এখান থেকে এই পোর্শনটা পর্যন্ত স্যার 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়েছে। এই জায়গাটা খুব মন দিয়ে শোনো স্যার, 1 অ্যাম্পিয়ার কারেন্ট কোথায় যাচ্ছে, একটা 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর একটা 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, এটাই তো যাবে। স্যার রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী কারেন্টটাকে ভাঙুন না, তাহলেই তো হয়ে গেল। সিম্পল অ্যাজ দ্যাট। আপনার রেজিস্ট্যান্সের রেশিও দেখুন 2/8, মানে 1:4, মানে যেটাতে রেজিস্ট্যান্স বেশি সেখানে কম কারেন্ট যাবে, অর্থাৎ 8 ওহম এর মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে বেশি কারেন্ট যাবে। কি করে বুঝবো কোনটা দিয়ে স্যার কত যাবে? সিম্পল, তোমার এখান দিয়ে কত কারেন্ট আসছে ভাই, স্যার 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, একটা 2 ওহম একটা 8 ওহম, তাহলে কারেন্টটা তো প্রপোর্শনাটলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ আমার টোটাল কারেন্টটাকে প্রপোর্শনাটলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে।
তাহলে যদি এটা 2 ওহম থাকে, কারণ এখানে আমার 2 ওহম আছে, মানে মাঝখান দিয়ে আমি কিছু নেবো আর আবার এই টাইমের কারেন্টটাকে তুলে আনবো, তাহলে স্যার এখান দিয়ে পরিষ্কার যে এখান দিয়ে যে কারেন্টটা যাবে আর এখান দিয়ে তার 1/4 কারেন্ট যাবে। অর্থাৎ এখানে যদি স্যার আমি ধরছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এটাতে কি হবে, এখানে বেসিক্যালি টোটাল জিনিসটা এরকম হবে যে 2/10 ইন্টু টোটাল কারেন্ট, এটা হচ্ছে এখান দিয়ে এইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, আর আরেকটা হবে 8/10 ইন্টু টোটাল কারেন্ট, সেটার মধ্যে দিয়ে যে কারেন্ট। এই হচ্ছে ফান্ডা। ঠিক এই ফান্ডাটা যদি ধরতে পারো তাহলে ফাটাফাট নেমে যাবে, আর কোনো দিকে তাকাতে হবে না। সো এইভাবে জিনিসটা আমরা করে থাকি। বাট অ্যাকচুয়ালি আমি এটা বলে দিই যে নরমালি এখানে কয়েকটা অপশনে এতে ভুল আছে, বাট অ্যাকচুয়ালি অপশনটা হচ্ছে অপশন ডি হবে। মানে তোমার এইখান দিয়ে কত কারেন্ট গেছে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে স্যার এখান দিয়ে কারেন্ট যেটা গেছে সেটা 5 ভাগে ডিভাইড করুন, 5 ভাগের মধ্যে 4 ভাগ মানে 0.8 কারেন্ট অ্যাম্পিয়ার এখান দিয়ে গেছে আর এখান দিয়ে 0.2 অ্যাম্পিয়ার গেছে। একদম সিধা, মানে এটা করার দরকার পড়ে না, দেখলি। এবার এই 0.8 অ্যাম্পিয়ারের আপনার এধার দিয়ে এবং এধার দিয়ে স্যার এখানেও 8 অ্যাম্পিয়ার আছে, এটাও অ্যাম্পিয়ার আছে, তার মানে এটা ডিভাইড হবে ইকুয়ালি, তার মানে 0.16 অ্যাম্পিয়ার। ঠিক, সো 0.16 অ্যাম্পিয়ারটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখান দিয়ে 0.16 যাবে স্যার, এখান দিয়ে 0.16 অ্যাম্পিয়ার যাবে। এবার তোমার এখানে 0.25 দিয়েছে, ওটা ক্লোজেস্ট অ্যান্সার, তো ক্লোজেস্ট অ্যান্সারে তুমি হিট করবে, সো দ্যাট ইজ 0.25। তো আপনাকে 4 ওহমের মধ্যে দিয়ে কত গেছে স্যার, 4 ওহমের মধ্যে দিয়ে 0.16 অ্যাকচুয়ালি গেছে, আমার ক্লোজেস্ট অ্যান্সার 0.25 আসছে, সো আমি 0.25। তাহলে আমি ফার্স্টে যেটা শিখালাম সেটা হচ্ছে গ্রামার অফ দ্য প্রবলেমস, মানে প্রত্যেকটা জাংশন নোডের ডিফারেন্স গুলো দেখে 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 বার করা। বাট ওটা হচ্ছে গ্রামারটা, প্রবলেমের কনসেপ্টটা, কিন্তু স্যার ওইরকম ভাবে করতে গেলে তো আমার টাইম চলে যাবে, আমাকে তো অঙ্কটা নামাতে হবে উইদিন 20 সেকেন্ডস। কি করে করবো, তখন ট্রিক্স জানতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে স্যার ফার্স্ট মেন কারেন্টটাই আমি ক্যালকুলেট করব, তারপরে একটাও ক্যালকুলেট করব না, রেশিও প্রপোর্শনে ডিভাইড করে দেবো কারেন্টটাকে। আপনার যদি এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, সেই কারেন্টটা আপনার এখানে 2 ওহম আছে, এখানে 8 ওহম আছে, ঠিক রেশিও প্রপোর্শনের অঙ্ক যেভাবে করো সেইভাবে স্যার এখানে যদি 2 ওহম থাকে তাহলে এখান দিয়ে 0.8 অ্যাম্পিয়ার যাবে, আর এখানে 8 ওহম আছে মানে রেজিস্ট্যান্স বেশি, তাহলে কারেন্ট কম যাবে, তার মানে এখান দিয়ে কারেন্ট স্যার 0.2 অ্যাম্পিয়ার যাবে। স্যার 0.2 প্লাস 0.8 অ্যাড করুন, আপনার 1 অ্যাম্পিয়ার আসবে। ঠিক সেইভাবে এখানে স্যার এধারেও 8 ওহম আছে, এখানেও 8 ওহম আছে, তার মানে কি কারেন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তো কত কারেন্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউট স্যার আসছে তো 0.8 অ্যাম্পিয়ার, তো 0.8 অ্যাম্পিয়ার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, মানে এখান দিয়ে 0.16, এখান দিয়েও মানে 0.4 মানে এরকম ভাবে করে দাও একটা, সরি 0.16 বলছি, 0.4 এইভাবে ডিস্ট্রিবিউট হবে। সো ওখানে আমরা অপশন সি টাকে হিট করব। এই হচ্ছে ফান্ডা। এটা একটু ট্রিক্স আছে, বাট এটা একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো অঙ্কটাকে, যে এই কিভাবে জিনিসটাকে ধরতে হয়। আমি এটা 0.16 হবে না, এটা হবে 0.4, কারণ হাফ হয়ে যাচ্ছে কারেন্টটা, কারণ টোটাল আমার রেজিস্ট্যান্স আছে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 2 ওহম, তাহলে 2 প্লাস 4 প্লাস 2 তাহলে টোটাল 8 ওহম হচ্ছে। তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার 0.8 ওহম খাওয়াতে হবে, কারণ এই সাইডে আরেকটা 8 ওহম রেজিস্ট্যান্স আছে। কারণ তোমাকে যদি শুধু এরকম ভাবে বলতো যে একটা কারেন্ট যাচ্ছে 0.8 অ্যাম্পিয়ার, তো এটা এই সাইডে একটা রেজিস্ট্যান্স আছে ভাই, সেটা 8 ওহম, আর এই সাইডে একটা রেজিস্ট্যান্স আছে সেটাও 8 ওহম। তোমাকে যদি বলতো ভাই দুটোর মধ্যে কত কারেন্ট যাবে, তুমি অবভিয়াসলি বলে দেবে স্যার এখান দিয়ে 0.4 অ্যাম্পিয়ার যাবে, এখান দিয়ে 0.4 অ্যাম্পিয়ার যাবে, কারণ এইখানে যখন আবার মার্চ করে কারেন্টটা বেরোবে তখন সেটা 0.8 অ্যাম্পিয়ার হতেই হবে, নইলে এখান দিয়ে এটা পসিবল নয়, তো কারেন্টটা এইভাবে যাবে। ঠিক সেইভাবে একই লজিকে যেহেতু এখান দিয়ে কারেন্টটা 4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার, 0.4 গিয়ে 0.8 হচ্ছে, তাহলে এখানেই বা কেন হবে না, এখানেও তো একই জিনিস হচ্ছে, এখানে 8 ওহম আছে, এখানেও 8 ওহম আছে। সো এইভাবে এটা করা হয়। সো এখানে একটা অপশনে ভুল ছিল, সেই জন্য এটা হয়ে যাবে অপশন সি। সব বোঝা গেল, মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। অতএব ফার্স্ট তুমি এটা দেখবে, তোমাকে বার করতে হবে ফার্স্টে মেন কারেন্ট, তার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে,
তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করলে, ক্যালকুলেট করে ফার্স্টে দেখো যে কারেন্টটা সার্কিটে মেইন ঢুকছে 3 ওহম দিয়ে সেটা কত, সেটা স্যার 1 অ্যাম্পিয়ার। তাহলে স্যার এত বড় সার্কিট আছে, এতগুলো দিয়ে দিয়ে জাংশন পয়েন্ট দিয়ে করতে তো প্রচুর টাইম লাগবে স্যার। এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এত তো টাইম লেগে যাবে স্যার, 5 মিনিট উপর লেগে যাবে, 5-6 মিনিট। ইট ইজ এ কোয়েশ্চেন অফ 20 সেকেন্ডস। যারা করার তারা 20 সেকেন্ডসে মারবে, সাউথ পয়েন্টের ছেলে পেলেগুলো 20 সেকেন্ডসে হিট করবে। ওরা কি দেখবে, ফার্স্ট দেখবে সিমেট্রি অফ দ্য সার্কিটটাকে বুঝে নেবে। সিমেট্রিটা কি? সিমেট্রি হচ্ছে এখানে স্যার 2 ওহম, এখানে 8 ওহম আছে, ঢুকছে কত স্যার 1 অ্যাম্পিয়ার। তো স্যার যদি আমার একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকে, তাহলে এখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকে 2 ওহম, এখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকে 8 ওহম, সাপোজ আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি স্যার রেশিও প্রপোর্শনের কমন সেন্স, যেটাকে ক্লাস 9 এর রেশিও প্রপোর্শনের কমন সেন্স এটুকু বলে দেওয়া যায় স্যার 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাবে 0.8 অ্যাম্পিয়ার, কারণ আমার রেজিস্ট্যান্সের সাথে কারেন্টটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখান দিয়ে স্যার যাবে 0.2 অ্যাম্পিয়ার, কারণ আমার রেজিস্ট্যান্সটা তো সেই হিসাবে আছে। তাহলে এখানে 0.8 অ্যাম্পিয়ার যাবে, এখানে 0.2 অ্যাম্পিয়ার যাবে, দুটোকে অ্যাড করুন, দেখুন 1 অ্যাম্পিয়ার। এবার এই 0.8 অ্যাম্পিয়ার এখান থেকে আবার ভেঙেছে, তার এই সাইডটা আছে স্যার 8 ওহম, এই ধারটাও আছে 8 ওহম, এই দুটো জায়গা, তার মানে সেটা আবার দুভাগে ভাঙবে। অর্থাৎ আমি যদি বলি একটা সার্কিট এখান দিয়ে 8 ওহম যাওয়ার পর এখান দিয়ে সার্কিটটা এটা নয় অন্যদিকে চলে গেছে, ধরো এখান দিয়ে বললো ভাই এখান দিয়ে আবার দুটো এরম ভাবে ভেঙে এরম ভাবে গেছে, তো এধারেও 8 ওহম আছে, এধারেও 8 ওহম আছে, কত ঢুকছে স্যার এখান দিয়ে ঢুকছে 0.8 অ্যাম্পিয়ার। তো 0.8 অ্যাম্পিয়ার 8 ওহম আর 8 ওহমের মধ্যে দিয়ে কত দিয়ে যাবে, তার জন্য কি তুমি ক্যালকুলেশন করতে স্টার্ট করবে, তুমি ইমিডিয়েট বলে দেবে এটা 0.4 অ্যাম্পিয়ার, এটাও 0.4 অ্যাম্পিয়ার যায়, সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেলে যে এটা যাবে, কারণ 4 ওহম রেজিস্ট্যান্সটা ওই লাইনে আছে, তার 2 ওহমের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে 4 ওহমের মধ্যে দিয়েও ততটাই যাবে, আর এই 2 ওহমের মধ্যে দিয়েও ততটাই যাবে। তাহলে স্যার প্রত্যেকটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে এখান দিয়েও 0.4 যাবে, এখান দিয়েও 0.4 যাবে, দুটো আবার মিলে গিয়ে এখানে 0.8 যাবে। তো এখানে আপনার 0.8 ঢুকেছিল, এইটুকু জায়গা দিয়ে 0.8 গেছিল, এখানে 0.4 যাবে, এখানে 0.4 যাবে। ঋতব্রত বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটা হচ্ছে ফান্ডা। নেক্সট চলে এসছো কোয়েশ্চেন নাম্বার 8 এ একটা দেখো, এটা দিয়েছিলাম, এটা দেওয়া হয়েছিল যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স এলিমেন্ট সার্কিট হুইচ ইজ ওহমিক। ওহমিক এর ন্যাচারালি অপশন 1টা হবে, এটা খুব একটা চাপের কিছু নেই। হ্যাঁ, অপশন এটা হচ্ছে 9টা বলেছে, 9 বলছে ভ্যারিয়েশন অফ কারেন্ট এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাজ শোন ইন দা ফিগার ইন দা গ্রাফ। আচ্ছা, এখানে ভি বাই আর স্লোপটা বার করতে বলেছে। তো রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর মানে হচ্ছে আমাদের স্লোপটা যেটা হয় সেই স্লোপটা বার করতে বলেছে। স্লোপ মানে হচ্ছে ভি বাই আই, দ্যাট ইজ ইকুয়াল টু আর। তো চেঞ্জ ইন ভি কতটা, মানে এটা হচ্ছে ডেল ভি, এটা হচ্ছে ডেল আই, সো দ্যাট ইজ ইকুয়াল টু আর। ডেল আর মানে ডেল ভি আর ডেল আই তে চমকে যেও না, এটার মানে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু, মানে এটাকে বলা হয় চেঞ্জ ইন মানে পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, আর এটা হচ্ছে ডিফারেন্স আর ম্যাগনিটিউড ডিফারেন্স অফ দ্য কারেন্ট, মানে ডিফারেন্স ইন কারেন্ট, মানে ম্যাগনিটিউড অফ দ্য কারেন্টের কতটা ডিফারেন্স, সেটা হচ্ছে ডেল আই, মানে সোজা কথা আই ওয়ান মাইনাস আই। এবার ভি ওয়ান মাইনাস ভি টু কত, গ্রাফটার দিকে তাকাও, তোমায় ভি ওয়ান এর ভ্যালুটা বলে দিয়েছে 2 থেকে, ভি টুর ভ্যালুটা ধরা যাচ্ছে 4, আর আই ওয়ান এর ভ্যালু বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, আই টুর ভ্যালু বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার অ্যাজ পার দ্য গিভেন প্রবলেম। তো ভ্যালুটা বসিয়ে দাও, 2 মাইনাস 4, এখান থেকে হচ্ছে 1 মাইনাস 2, সো আলটিমেটলি মাইনাস 2 মাইনাস 1 কেটে গেল, সো আলটিমেটলি 2। সো এটা হচ্ছে তোমার স্লোপটা, দিস ইজ কল্ড স্লোপ। তো স্লোপটা কত আসবে না 2/1, so ultimately 2 ohms, so ultimately it comes down to option B. চলে যাও তারপরে এই সাইডের কিছু প্রবলেমস দেখো। এই টাইপের অঙ্কগুলো 11 এ দেখো কি বলেছে। 11 এ বলেছে যে এবিসি ভোল্টমিটার অফ দ্য রেজিস্ট্যান্স আর, এবিসি ভোল্টমিটারস অফ রেজিস্ট্যান্সের আর 1.5, তিনখানা ভোল্টমিটার ঢুকিয়েছে সার্কিটে। সো এখানে একটা ভোল্টমিটার দিয়েছে এ,
এখানে একটা বি ভোল্টমিটার দিয়েছে, এখানে একটা সি ভোল্টমিটার দিয়েছে। সো দিস ইজ আ ভোল্টমিটার হুইচ ইজ এ, দিস ইজ আ ভোল্টমিটার হুইচ ইজ বি, দিস ইজ আ ভোল্টমিটার হুইচ ইজ সি। এরকম সার্কিটটা দিয়েছে। সো তিনখানা ভোল্টমিটার দিয়ে বলেছে এই ভোল্টমিটারটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, এই ভোল্টমিটারটা রেজিস্ট্যান্স হচ্ছে 1.5 আর, আর এই ভোল্টমিটার যেটা আছে রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর। তিনটে রেজিস্ট্যান্সের ভোল্টমিটার দিয়েছে, বলেছে when same potential difference is applied between x and y, the voltmeter readings are VA, VB and VC কত হবে তার একটা রেশিও বার করতে বলেছে। তার মানে এখানে যদি আমার Vx থাকে and if it is Vy, এখানে যদি V হয় থাকে, মানে সেম পোটেনশিয়াল ডিফারেন্স দেয়া আছে, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে। So between these 2 points same potential difference is created, তাহলে এরা বার করতে বলেছে নিচের চারটের মধ্যে কোনটা ট্রু। তো ফার্স্ট অফ অল এই যে VA কথাটা বলছে, VA মানে কিন্তু অ্যাকচুয়ালি দে আর ট্রাইং টু সে দ্য ভোল্টেজ রিডিংটা বার করতে বলছে। তো এই রিডিংটা কিসের উপর ডিপেন্ড করবে? রিডিংটা ডিপেন্ড করবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে। সাপোজ এই পয়েন্টটা আমি ধরছি, কথার কথা বলছি, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে এই যে V1 মাইনাস V2, এই যে রিডিংটা, এই যে পিডির যে রিডিংটা মানে পোটেনশিয়াল ডিফারেন্সের যে রিডিংটা, এই রিডিংটাই হচ্ছে ভোল্টমিটার এর রিডিং। এটাই হচ্ছে ভোল্টমিটার এর রিডিং। এবার আমরা জানি V is equal to মানে V1 minus V2 is equal to যেটা আমরা লিখবো সেটা মানে হচ্ছে বেসিক্যালি V, এটা মানে potential difference between point 1 and 2, and that is equal to we can write down I into R, মানে যে কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, আমি ধরছি I কারেন্ট যাচ্ছে, সো আমি লিখলাম I into R। তো আমার আরটা কম আছে, তাহলে আমি বেসিক্যালি এখান দিয়ে I কারেন্ট যাচ্ছে এটুকু আমি জানি, সো উই ক্যান রাইট ডাউন VA is equal to 8, এটা আমি লিখতে পারি। এবার এখান দিয়ে কিন্তু কারেন্টটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, যদিও দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম আছে। এখন এইখান দিয়ে যদি আমি ধরি I1 কারেন্ট গেছে, এখান দিয়ে I2 কারেন্ট গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ কেন ম্যাটার করবে না? বিকজ V2 মাইনাস V3 এটাকে আমি লিখতে পারি I1 into 1.5 into R, and V2 মাইনাস V3 আমি আরেকটা লিখতে পারি, সেটা লিখতে পারি I2 into এই পার্টিকুলারটা 3 into R। দুটো ভাবে লেখা যায়। এবার ওরা যেটা বলেছে অপশনে দেখো, বলেছে এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট কোনটা না। তো ফার্স্ট অফ অল স্যার I1 এবং I2 এর ভ্যালু আলাদা হতে পারে। স্যার I1 is not equal to I2, at the same time 1.5R is not equal to 3R, এগুলো হবে না ঠিকই, অবভিয়াসলি এই দুটো হবে না, কিন্তু স্যার V2 মাইনাস V3 এইটা তো সেম হবে, কারণ আপনার এই দুটো তো প্যারালালে কানেক্টেড ভোল্টমিটার, মানে এই ভোল্টমিটার সিটা কার পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করছে? স্যার এই পয়েন্ট 2 আর 3, মানে এইটুকু পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করছে। সিমিলারলি এই 2 আর 3 এর পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করছে এই অংশটা। তাহলে স্যার এই দুটোর যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, অর্থাৎ আপনি বলতে পারেন যে VB যেটা কিনা এইটা ডিনোট করছে আর VC যেটা কিনা এইটা ডিনোট করছে, সো VB will be equal to VC। স্যার এটা তো হবে 100%। সো যদি VB is equal to VC হয়, তারপর আপনি এই পোরশনটা নিয়ে নিন, তাহলে এই পোরশনটা নিলে আপনার এটা এসে যাবে বেসিক্যালি VA। সো উই ক্যান সে দিস থিং, স্যার VA কখনোই নট ইকুয়াল টু VB is equal to VC। So that means it comes down to option B. So এই হচ্ছে ধরা স্টাইল, মানে এইভাবে জিনিসটাকে ধরতে হয়। সবসময় জানবে যখন ভোল্টমিটার তুমি ইনকর্পোরেট করছো একটা সার্কিটে, ভোল্টমিটার কি করে? পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে। এখন কথাটা হচ্ছে কোন পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে? সেটা কি সেল থাকলে সেলও তো পোটেনশিয়াল ডিফারেন্স। স্যার ভোল্টমিটার মেজার্স দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনাল পয়েন্টস। নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ টার্মিনাল পয়েন্টস উই আর টকিং অ্যাবাউট, কারণ আমাকে তো xi বলেছে, স্যার x এর এখানে যা পোটেনশিয়াল থাকবে এখানেও তো তাই পোটেনশিয়াল থাকবে, কারণ মাঝে তো কোনো রেজিস্ট্যান্স নেই। সো y পয়েন্টে যা পোটেনশিয়াল হবে পয়েন্ট নাম্বার 3 তেও তাই পোটেনশিয়াল হবে। অ্যাকচুয়ালি আপনার
এই 2 নম্বর আর 3 নম্বর এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বার করতে হবে। সেটা কি করা হয়েছে না, V2 মাইনাস V3 এধার দিয়ে গেলে, মানে ইফ ইউ টেক দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার B, তাহলে VB টা কত হবে, V2 মাইনাস V3 এর যে রিডিংটা। আর আপনি যদি VC টা মেজার করেন সেটাও V2 মাইনাস V3 দিয়েই মেজার হবে, দ্যাট ইজ অলসো রিডিং V2 মাইনাস V3, ইউ গেট টু নো দিস থিংস। তাহলে আপনার এধার দিয়ে একটা হয়ে গেল, ওধার দিয়ে, কিন্তু দুটোরই তো স্যার সেম হবে, কারণ আপনার তো V2 মাইনাস V3 টাই তো অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স আসছে। তো আপনি এই ভোল্টমিটার দিয়ে মেজার করুন আর এটা দিয়ে করুন, স্যার কারেন্ট দুটোতে আলাদা যেতে পারে, দুটো রেজিস্ট্যান্স আলাদা হতে পারে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স অফ দিস রিডিং যেটা মানে ভোল্টমিটারের রিডিং কিন্তু আলাদা না। আপনি যদি এখানে একটা অ্যামিটার রেখে দিতেন তাহলে অ্যামিটারের রিডিং আলাদা হতো, কারণ 1.5 রেজিস্ট্যান্সে যা কারেন্ট যাবে 3R রেজিস্ট্যান্সে সেটা যাবে না, তাতে কম কারেন্ট যাবে, ইনফ্যাক্ট হাফ কারেন্ট যাবে। তো অ্যামিটারের রিডিং দিলে আলাদা হবে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের রিডিং সেম হবে, অর্থাৎ বি আর সি এই দুটো ভোল্টমিটারের রিডিং স্যার সেম হবে। আজকে যদি আপনি এখানে দুটো অ্যামিটার দিতেন, অ্যামিটার দুটোর রিডিং কিন্তু ডিফারেন্ট হতো। একটা অ্যামিটারে যা রিডিং হতো ওপরেরটার বেশি রিডিং হতো কারণ এর রেজিস্টার কম আছে, নিচেরটার রিডিং কম হতো মানে হাফ হতো কারণ রেজিস্ট্যান্স ডাবল আছে, বাট সেই জন্য কারেন্টটা আলাদা যাচ্ছে। সো ন্যাচারালি আপনার অ্যামিটার রিডিংটা ডিফার করবে, ওপরেরটা যা হবে নিচেরটা তার হাফ রিডিং দিবে, বাট দ্য ভোল্টমিটার ওয়ান্স ইউ আর প্লেসড ইট উইল গিভ দ্য সেম রিডিং both the cases. So VB will be equal to VC, but এখানে সেটা হবে না because এখানে মেন কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা স্যার ডিভাইড হচ্ছে, because V1 minus V2 is not equal to V2 minus V3, সেটা তো সম্ভব না। সো ন্যাচারালি এর পোটেনশিয়াল ডিফারেন্সটা ওর থেকে বেশি। স্যার ডাউট আছে। হ্যাঁ বলো। স্যার আমরা জানি স্যার ভোল্টমিটারটা সবসময় প্যারালালে কানেক্টেড থাকে সিরিজ মানে সার্কিটে স্যার, কিন্তু এখানে সব জায়গায় সিরিজে কানেক্ট করা আছে। সিরিজে কানেকশনের নেই, এটাতে প্যারালালে কানেক্টেড আছে, ওই এটাই আর কি, মানে ওটা এটা সিরিজে কানেক্টেড আছে, বিকজ ইন দ্যাট কেস ভোল্টমিটার সবসময় প্যারালালে থাকবে সিরিজে থাকবে এটা না, বিকজ যে ওয়্যার এক্স্যাক্টলি ইউ প্লেস দ্য ভোল্টমিটার তার উপর ডিপেন্ড করে। কিরম ধর ওটা তো মুখস্থ বিদ্যা হয়ে গেল যে ভোল্টমিটার সবসময় প্যারালালি কানেক্টেড থাকতে হবে, নিড নট বি। তোমাকে সার্কিটের নেচারটা বুঝতে হবে। সাপোজ এই পার্টিকুলার পোর্শনে ধরা যাক এখানে একটা ভোল্টমিটার আছে, সাপোজ এই পয়েন্টটা 1, মুখস্থ করা হবে না, তোমাকে বুঝতে হবে। স্যার এখানে যদি আমরা থাকে তাহলে তো এই ভোল্টমিটারটা ধরা যাক VA আর এই ভোল্টমিটারটা VB, আর এখান দিয়ে একটা সরি এটা VC ধরছে আর এই ভোল্টমিটারটা VB। ফার্স্ট অফ অল এই তিনটে পয়েন্ট নেওয়া হলো, এখানে Y পয়েন্ট আছে, Y পয়েন্টের যা পোটেনশিয়াল এই 3 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল। ফার্স্ট অফ অল স্যার এই VC টা কি, এটা ভোল্টমিটার স্যার, এটা রেজিস্ট্যান্স বলেছে 3R, এটা বলে দিয়েছে 1.5R। স্যার কারেন্টটা যখন এখান দিয়ে যাচ্ছে, সাপোজ এখান দিয়ে আমি ধরছি I1, এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে I কারেন্ট যাচ্ছে, সো এই I কারেন্টটা আসছে, সো এই I কারেন্টটা এই পয়েন্টে এসে বাইফার্কেট করলো। তো আমাকে কেউ যদি বলে ভাই এই 2 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট, মানে আপনার কাছে যে এই দুটো পয়েন্ট আছে 2 নম্বর আর 3 নম্বর, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল আপনি বার করুন, তুমি কি উত্তর দেবে? তুমি বলবে স্যার V2 মাইনাস V3। তাহলে এই V2 মাইনাস V3 এই যে জাংশনটা আছে, এই V2 মাইনাস V3 এর মাঝখানে কি দেয়া আছে স্যার, একটা ভোল্টমিটার অ্যাড করা আছে এইটা, আর একটা ভোল্টমিটার অ্যাড করা আছে এইটা। তাহলে আমার দুটো রিডিংই তো সেম হবে। তাহলে এখানে কিভাবে ভোল্টমিটার দুটো অ্যাটাচ স্যার, প্যারালালি অ্যাটাচ, একটার সাথে অন্যটা প্যারালালি অ্যাটাচ। স্যার ভোল্টমিটার কখন সিরিজে হতে পারে না কখন সেটা আলাদা ফান্ডা। কিরকম, ফর এক্সাম্পল এটা যদি এখানে না থেকে অন্যখানে থাকতো তাহলে সিরিজে অ্যাটাচ হতো না, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ কি স্যার এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। তুমি বলতে পারো স্যার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যদি পোটেনশিয়াল ডিফারেন্স নাই থাকবে তাহলে কারেন্টটা কেন মুভ করবে, কারেন্টটাই তো যাবে না, একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, নইলে তো কারেন্টটা মুভ করবে না। এবার প্রশ্নটা হচ্ছে এই ভোল্টমিটার একটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে সেটা হচ্ছে R, তো তোকে যদি বলতো সাপোজ X একটা পয়েন্ট, 2 একটা পয়েন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে, একটা কারেন্ট যাচ্ছে, তাহলে তুই কি বলতিস যে কারেন্টটা যাবে না? নিশ্চয়ই যাবে স্যার, কেন যাবে না?
আমি লিখবো Vx মাইনাস V2 ইজ ইকুয়াল টু I ইন্টু আর, এটাই তো আমার ফান্ডা। এবার এই যে I ইন্টু আর, এই যে এই জিনিসটা লিখছিস, এইটাই হচ্ছে তোর এই রেজিস্ট্যান্সটাই হচ্ছে একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স। সো এটা নেই, তুই এটাকে লিখছিস VA, অর্থাৎ ভোল্টমিটারের রিডিংটাকে ওই I ইন্টু আর মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা দিয়ে ডিনোট করা হয়। সো ভোল্টমিটার সিরিজে হতে পারে না, বা প্যারালালি হতে পারে, বা প্যারালালে হতে পারে না, সে এরকম কনসেপ্ট নয়। কনসেপ্টটা হচ্ছে আগে জিনিসটা বুঝতে হবে ভোল্টমিটারের কাজটা কি, তাহলে তখন তুই বুঝতে পারবি যে ভোল্টমিটারটাকে আমি কোথায় কিভাবে প্লেস করতে পারি। তো যদি সবসময় মাথার মধ্যে থাকে ভোল্টমিটার সিরিজে প্লেস করতে পারে, ইটস এ রং কনসেপ্ট, ওটা হবে না। যেমন অ্যামিটার কোথায় হতে পারে না, কোথায় হতে পারে, সেটা আমরা পরিষ্কারভাবে যখন দেখবো তখন বুঝতে পারবো। যে ফার্স্ট অফ অল তুই দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিরকম কোয়েশ্চেন হবে দেখ, মানে যেরকম কোয়েশ্চেন কোটাতে আমরা করি, এইটা 3R ছিল, এটা 1.5R ছিল। তুই বলি স্যার এখান থেকে যদি আই কারেন্ট আসে, এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে আমি বলতে চাইছি এই উপরের সার্কিটটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে তুমি বার করো। সাপোজ তোকে বললো, তুই বললে আমার কাছে কোনো ডেটাই নেই, আমি কি করে বার করবো? আপনি বললেই বার করা যাবে না। আমি বললাম ঠিক আছে, তুমি আই এর টার্মে বার করো, এটা আই আছে তো, তুমি আই এর টার্মে বার করো। বলে কি করে করবো স্যার, এটা তো কোনো ডেটা নেই। ডেটার দরকার নেই তো। আমার এখানে 1.5R রেজিস্ট্যান্স আছে, এখানে 3R রেজিস্ট্যান্স আছে, টোটাল রেজিস্ট্যান্সটার হিসাবে আমি বার করে দেবো স্যার এখানে 3R আছে, মানে কি এখান দিয়ে কারেন্ট কম যাবে। ওপরে আছে 1.5R, মানে এখান দিয়ে কারেন্ট বেশি যাবে। কিন্তু কি করে বুঝবো স্যার কত কারেন্ট যাবে? সিম্পল, এখানে আমি লিখবো আই হচ্ছে মেন কারেন্ট, তাহলে নিচেরটা দিয়ে কারেন্ট যাবে 1.5R বাই 1.5 প্লাস 3R, মানে টোটাল হচ্ছে 4.5R। আর আর কেটে দে, এটা এটা কেটে দে, তার মানে এখানে 1.5 প্লাস 3 মানে এটা হয়ে গেল 3। সো I বাই 3 কারেন্ট যাবে স্যার উপরের নিচেরটা দিয়ে, আর উপরেরটা দিয়ে কত যাবে? উপরেরটা দিয়ে যাবে স্যার 2/3I। এইরকম ভাবে জিনিসটা ধরতে হয় কনসেপচুয়াল, যে কোন পোর্শন দিয়ে কত কারেন্ট যাবে স্যার, সেটার জন্য ক্যালকুলেশন দরকার পড়ে না, সিম্পলি রেশিও প্রপোর্শন। আমার যদি স্যার ভোল্টমিটার রেশিও প্রপোর্শন হিসাবে দেখি, তাহলে তো আমি বলবো যে স্যার ভোল্টমিটার এখানে দিয়েছেন, তো এটা প্যারালালে আছে, এটাও প্যারালালে আছে, একটার সাথে অন্যটা এটা অ্যাটাচ আছে, এটা সিরিজে কি, কোনো অসুবিধা নেই তো। আর আমার ফান্ডাটা হচ্ছে কারেন্টটা এখান দিয়ে যদি যায়, তুই যেটা পড়েছিস সেটা স্কুলের বইতে, কিন্তু ওখানে যে ফ্যালাসি গুলো আছে বইতে সেটা বলে দেয়নি স্যার। তখনই ওটা সম্ভব নয় সিরিজে, যখন ভোল্টমিটারে জেনারেলি আমরা জানি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স। স্যার ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট হয়, নরমালি সেটাই হয়, তাহলে ভোল্টমিটারের ইনফাইনাইট রেজিস্ট্যান্স হলে স্যার V ইজ ইকুয়াল টু I ইন্টু আর। তাহলে ভোল্টমিটারের যদি স্যার ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়, তাহলে V ইজ ইকুয়াল টু এইটা লিখলাম। তো আর এর ভ্যালুটা যদি স্যার ইনফিনিটি হয়, তাহলে V বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু I হয়ে যাবে। তার মানে V ইন্টু 1/ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1/ইনফিনিটি মানে কত? 0। তার মানে V ইন্টু 0 ইজ ইকুয়াল টু I হয়ে যাবে। তাহলে I এর ভ্যালু কত হবে? 0। তার মানে কোনো কারেন্টই পাস করবে না। সেই কারণে ওটা লেখা থাকে যে ভোল্টমিটারকে কখনো সিরিজে কানেক্ট করা যায় না। বাট তোমাকে এটা বুঝতে হবে যে কেন যায় না সিরিজে কানেক্ট করা, তার অ্যাকচুয়াল লজিকটা কি, আর এখানে কেন সিরিজে কানেক্ট করা গেল। যদি সত্যি না যায় তাহলে এখানে কেন যাচ্ছে? বিকজ স্যার বইতে এটা মেনশন করা থাকে না যে ভোল্টমিটার জেনারেলি হ্যাভ ইনফাইনাইট রেজিস্ট্যান্স। যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, তাহলে আর এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, দ্যাট মিন্স V বাই ইনফিনিটি। তো V বাই ইনফিনিটি মানে কি? V ইন্টু 1/ইনফিনিটি। স্যার 1/ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0। সো V ইন্টু 0 ইফ আই করি, তাহলে আমার ভ্যালুটা আসবে, I এর ভ্যালুটা আসবে 0, মানে কোনো কারেন্ট পাস করছে না। তো আজকে স্যার এই আরটা কি ইনফিনিটি বলে দিয়েছিল? না, বলেনি। এখানে আর একটা ডেফিনিট ফাইনাইট রেজিস্ট্যান্স বলে দিয়েছিল। তার মানে এই প্রত্যেকটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। সেই ক্ষেত্রে আমরা ভোল্টমিটারকে সিরিজেও কিন্তু কানেক্ট করতে পারি। বাট তুই যেটা বললি সেটা হচ্ছে আইডিয়াল ভোল্টমিটার, যেখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়, সেটা দিলে কিন্তু ওখান দিয়ে কারেন্ট পাসই হবে না। তাহলে স্যার কারেন্ট যদি না পাস হয়, তাহলে তো আমি ভোল্টমিটারের রিডিংই পাবো না। তাহলে ওই ভোল্টমিটারটা সিরিজে কানেক্ট করে আমার লাভটা কি হবে?
এইটা হচ্ছে ফর্মুলা। বোঝা গেল ঋতব্রত? ইয়েস স্যার। ইন্টারেস্ট আসছে, মাথায় ঢুকছে? স্কুলে হ্যাঁ পড়িছে স্যার, এগুলো? হ্যাঁ স্যার, এটা আগে বলেছিল। স্কুলে পড়িছে? হ্যাঁ এইগুলো হচ্ছে যে ভোল্টমিটারের ইনফাইনাইট রেজিস্ট্যান্স, তার জন্য সিরিজে কানেক্ট করা যায় না। তাহলে এখানে কেন কানেক্ট করা গেল? তার কারণটা, এখানে তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স বলেনি, এখানে বলেছে আর রেজিস্ট্যান্স, একটা ফাইনাইট রেজিস্ট্যান্স। তাহলে আমি আরামসে কানেক্ট করতে পারি। বাট জেনারেলি ভোল্টমিটার, ওটা আইডিয়াল ভোল্টমিটারের ইনফাইনাইট রেজিস্ট্যান্স হয়। দ্য প্রবলেম নাম্বার 12 এ চলে যায়। সো প্রবলেম নাম্বার 12 এ দেখ, এখানে ছবিটা কি দিয়েছে, এরকম একটা ব্যাটারি দিয়েছে। সো দিস ইজ 3 ভোল্ট। এখান থেকে একটা 1 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে, এই পার্টিকুলার পোরশনে একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে, এখানে একটা অ্যাম্পিয়ার দিয়েছে, এটা এখানে একটা ভোল্টমিটার দিয়েছে। এবার তো চারটে অপশন দিয়েছে, তাই বলছে যে আইডিয়াল ভোল্টমিটার, এইটা কোয়েশ্চেনে বলে দিয়েছে আইডিয়াল ভোল্টমিটার। এই যখনই এই কথাটা বলবে তার মানে জানবি এই এর যে রেজিস্ট্যান্সটা হবে মানে ভিআর, এটা হয়ে যাবে, মানে আমি বলছি রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার হয়ে যাবে ইনফিনিটি, মানে আর টেন্ডস টু ইনফিনিটি। অর্থাৎ এই যে ভোল্টমিটারটা তুমি দেখতে পাচ্ছ, এর যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে ইনফিনিটি। এই রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হয়ে যাবে। এটা কখন সম্ভব স্যার? এটা তখনই সম্ভব যদি বলে আইডিয়াল ভোল্টমিটার, এই কথাটা বলতে হবে, তবেগা তুমি এটা ধরে নেবে আর রেজিস্ট্যান্স। তার মানে স্যার এখান দিয়ে কোনো কারেন্টই পাস করবে না। তাহলে এই ভোল্টমিটারটা দেওয়ার মানেটা কি হলো? যদি স্যার এখান দিয়ে কারেন্ট পাস না করে, আরে ভাই ভোল্টমিটারের কাজটা কি কারেন্টের ম্যাগনিটিউড মেজার করা নাকি? ভোল্টমিটারের কাজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করা বিটুইন টু টার্মিনালস। কোন কোন টার্মিনাল আছে এখানে? স্যার একটা এধার দিয়ে পিছন দিয়ে গেলে এই টার্মিনাল একটা টার্মিনাল, আর একটা এই সাইডের পিছন দিয়ে গেলে এইখানে আর একটা টার্মিনাল। তো আপনি দুটো টার্মিনাল পাচ্ছেন। ভোল্টমিটার আপনার এখানে আছে, পিছন দিয়ে গেলে এধার একটা টার্মিনাল। সাপোজ আপনি এই টার্মিনালটার নাম দিলেন এক্স, আর এই টার্মিনালটার নাম দিলেন ওয়াই। তো এই ভোল্টমিটারটার কাজটা কি স্যার? কারেন্ট এখান দিয়ে কত কারেন্ট আসছে সেটা মেজার করা? ডেফিনেটলি নয়, কারণ ভোল্টমিটার তো কারেন্ট ম্যাগনিটিউড মেজার করে না, পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে। কার পোটেনশিয়াল ডিফারেন্স? স্যার দুটো টার্মিনাল জাংশন। তাহলে একটা টার্মিনাল জাংশন এখানে যেখানে মিট করছে এক্স পয়েন্ট, আর একটা টার্মিনাল জাংশন ওয়াই হবে, কারণ এখানেই এই তারটা গিয়ে মিট করেছে। তো এটা যদি আইডিয়াল ভোল্টমিটার হয়, কথাটার মানে হচ্ছে এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি স্যার ইনফিনিটি হয়, তাহলে তো স্যার এখান দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে যদি কারেন্ট না যায়, তার মানে বুঝে নিতে হবে সার্কিটে কারেন্টটা কিভাবে যাচ্ছে। স্যার কারেন্টটা এইভাবে যাচ্ছে, এখান দিয়ে এসে এইভাবে 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 এইভাবে। সো বেসিক্যালি আমার সার্কিটে যে কারেন্টটা মুভ করছে, সেই সার্কিটে কারেন্টটা এইদিকে 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 এরকম ভাবে কারেন্টটা মুভ করবে। তাহলে অ্যামিটারের ফাংশনটা কি স্যার? অ্যামিটার হচ্ছে কত কারেন্ট এই জায়গাটার মধ্যে দিয়ে মুভ করছে, মানে এই এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট মুভ করছে সেটা আমি জানবো অ্যামিটার। অ্যামিটারের ফাংশন। এবার ওরা বার করতে বলেছে, তার মানে কি এটা বোঝায় যে ভোল্টমিটারের রিডিং 0? কেন 0 হবে স্যার? বিকজ আমার এখানে 3 ভোল্ট আছে, তাহলে 3 ভোল্ট যদি এইখানে থাকে, ওরা বার করতে বলেছে ভোল্টমিটারের রিডিং কত। ভোল্টমিটারের রিডিং মানে হচ্ছে স্যার ভিএক্স মাইনাস ভিওয়াই, এইটা কত, ওরা এইটা জানতে চেয়েছে। স্যার আপনার তো বেসিক্যালি দেখা যাচ্ছে যা এই পার্টিকুলার পোরশন, এটা ইনফাইনাইট ভোল্টেজ আছে, তো কারেন্টটা তো অ্যাকচুয়ালি এইখান দিয়ে ডাইরেক্ট, তার মানে এই পার্টিকুলার পয়েন্টে যা পোটেনশিয়ালস আছে, এখানে আমরা দেখে নিই কারেন্টটা কত মুভ করছে, সেখান থেকে আমরা বের করি। এগুলো করার যে টেকনিকটা, মানে ফান্ডাটা, যে ভোল্টমিটারের রিডিং বার করতে বলেছে মানে ভিএক্স মাইনাস ভিওয়াই, সেটা কি করে পারবো? কিরচফস ল অ্যাপ্লাই করতে, আমরা যেটা ক্লাসে শিখিয়েছি কিরচফস ল, সেই কিরচফস ল অ্যাপ্লাই করলেই তুই বেসিক্যালি ভোল্টমিটারের রিডিং গুলো এখানে বার করতে পারিস। কিন্তু সহজ প্রসেস, যারা কিরচফস ল জানিস না, স্যার সহজ প্রসেস হচ্ছে সার্কিটটায় কত কারেন্ট যাচ্ছে। স্যার সার্কিটটায় কারেন্ট যাচ্ছে 3 ডিভাইডেড বাই, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে মানে 1 প্লাস 2, কারণ এটা সিরিজে কানেক্টেড। সো এইটার থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার বেসিক্যালি 3 ভোল্ট, এটা হয়ে যাচ্ছে আপনার রেজিস্ট্যান্স আছে, আপনার মেন কারেন্ট। সো মেন কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে কারেন্টটা আপনার সার্কিটে ঘুরছে ইয়েলো কালারের শেড, এটা হচ্ছে মানে অ্যামিটারের রিডিং কত। কেউ যদি বলে স্যার অ্যামিটার রিডিং ইজ 1 অ্যাম্পিয়ার,
অ্যামিটার রিডিং হচ্ছে স্যার 1 অ্যাম্পিয়ার। ভোল্টমিটার রিডিং কত? স্যার ভোল্টমিটার রিডিং কিচ্ছু নেই, 0 ভোল্ট। কেন 0 ভোল্ট? বিকজ স্যার এই ভোল্টমিটার দিয়ে আপনি এইটা আর এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করবেন, কিন্তু আপনি দেখুন এখান দিয়ে আইডিয়াল ভোল্টমিটার যেহেতু, তাহলে এই পোর্শনটা তো অবসলিউট, এটা দিয়ে এটা অ্যাকচুয়ালি কোনো কারেন্টই যাচ্ছে না, তার মানে কারেন্টটা ডাইরেক্ট এখান দিয়ে ঘুরে 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 বেরিয়ে চলে যাচ্ছে, এইভাবে কারেন্টটা ঘুরে ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি বলবে তাহলে স্যার যদি অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে কি করে, আপনার এখানে এক্স পয়েন্ট আছে, এখানে ওয়াই পয়েন্ট আছে, তাহলে এখান দিয়ে কারেন্টটা যাবে কি করে, এইখান দিয়ে যাবে কি করে যদি এক্স আর ওয়াই এর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই থাকে? যদি আপনি বলেন ভিএক্স মাইনাস ভিআই 0 হয়, তাহলে অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে কি করে, কারণ কারেন্ট যাবে সবসময় হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তো আমরা এখানে হিসাবে সাপোজ আমি যদি ধরি হায়ার পোটেনশিয়াল হচ্ছে ভিএক্স ভিওয়াই, সো ভিওয়াই মাইনাস ভিএক্স এইটা আপনার রিডিং হওয়া উচিত, ভোল্টমিটার রিডিং, এটা হওয়া উচিত রিডিং অফ ভোল্টমিটার। তো এটা 0 কি করে হয়? কারণ যদি 0 হয় তাহলে তো আপনার কারেন্টটা যাওয়ারই কথা, হচ্ছে তো কারেন্ট যাচ্ছে, আমাদের বেরিয়েছে অ্যামিটার রিডিং 1 অ্যাম্পিয়ার। তার কারণ হচ্ছে এইখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই পার্টিকুলার আমি তো যখন সেল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যখন সেলের ইএমএফ 3 ভোল্ট লেখা থাকে তার মানে এই যে জিনিসটা এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে কত পোটেনশিয়াল আছে, এখানে 0, এখানে কত আছে, এখানে +3। কি করে আপনি সেলের ইএমএফ 3 ভোল্ট লিখছেন? বিকজ 3 - 0 ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। অর্থাৎ পজিটিভ প্লেটটায় 3 ভোল্ট ধরে নাও, নেগেটিভ প্লেটটায় 0 ভোল্ট ধরে নাও, তাহলে আপনার এখানে কোনো রেজিস্ট্যান্স নেই এই জায়গাটা, তার মানে এখানে যদি 0 হয়, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এই ভিএক্স পয়েন্টেও 0 ভোল্টই হবে, এটাই নিয়ম, হতেই হবে। এবার নেক্সট হচ্ছে তাহলে তুমি বলবে স্যার এখান দিয়ে দেখুন 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট প্রত্যেকটা জায়গায়, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে, কিন্তু স্যার এই দুটোর মাঝে তো 3 ভোল্ট হবে না, কারণ এই দুটো রেজিস্ট্যান্স আছে সব মিলিয়ে, 3 ভোল্ট তো হওয়ার কথা না, অবভিয়াসলি 3 ভোল্ট হওয়ার কথা না। ওই জন্যই পার্টিকুলারলি কারেন্টটা এখানে এসে এই 3 ভোল্টের জন্য কারেন্টের অ্যাম্পিয়ারে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে পোটেনশিয়াল হচ্ছে বেসিক্যালি 0। কারণ এখানে যদি তোমার 3 ভোল্ট হয় আর কারেন্ট জানো তুমি অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে তুমি লিখতে পারো 3 আর এখানে আই ইনটু আর, তাহলে এই পার্টিকুলার পোরশন আমি ধরছি এই পয়েন্টটা হচ্ছে, ধরা যাক কথার কথা বলছি, এ পয়েন্ট আর এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তো তুমি কি লিখবে? তুমি বলবে স্যার এ পয়েন্টের পোটেনশিয়াল তো আমি জানি, এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 3 ভোল্ট, কারণ আমরা অলরেডি বলেছি এইখানের পোটেনশিয়াল 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 3 ভোল্ট, সব 3 ভোল্ট, কিন্তু 12 এই 1 ওহমের আগে পর্যন্ত 3 ভোল্টই হবে, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স না থাকা মানে এখানে পর্যন্ত 3 ভোল্টই হবে। তাহলে আমি লিখবো স্যার ভিএ এই পয়েন্টটা মাইনাস ভিওয়াই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আই কত বেরিয়েছে স্যার 1 অ্যাম্পিয়ার, ভোল্ট কত আছে স্যার এখানে এসছে 3, তাহলে ভি এর কত ভ্যালু হবে স্যার 3, তাহলে ভিওয়াই ইজ ইকুয়াল টু 3, তার মানে 3 - 3 ইজ ইকুয়াল টু ভিওয়াই, তো 3 3 কেটে গেল, ভিওয়াই এর ভ্যালু কত বেরোলো 0 ভোল্ট, তার মানে আমার এই পয়েন্টের পোটেনশিয়াল এসে গেল 0 ভোল্ট। So now we get to know these things, স্যার এই পয়েন্টে 0 ভোল্টের জন্য ক্যালকুলেট করার দরকার পড়ে না, কারণ সেলের একটা সেলের পজিটিভ যদি সেলের বলে পোটেনশিয়াল 2 ভোল্ট মানেটা কি, তার মানে এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট বলেছে, মানেটা কি স্যার? মানেটা হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, এই দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 3 ভোল্ট। তো এটা কখন স্যার 3 ভোল্ট হতে পারে? যদি এই প্লেটটায় 3 ভোল্ট থাকে তাহলে এটাই 0 হতেই হবে, নাহলে 3 - 0 করে আপনি তো 3 ভোল্ট পাবেন না। So this has to be 3 volt, this has to be 0 volt, then only you are going to get 3 volt. তাহলে এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এখানেও 0 ভোল্ট হবে, এখানেও 0, এখানেও 0, কারণ আপনার তো এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই পুরো পোরশনে সব জায়গায় 0 0 0, আপনার এক্স পয়েন্ট পর্যন্ত 0ই হবে, তাহলে এক্স পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। এবার এই সাইডে আসা যাক, স্যার এখানেও 3 ভোল্ট হবে, কারণ কোনো রেজিস্ট্যান্স নেই, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট যাচ্ছে যাচ্ছে, স্যার 1 ওহম রেজিস্ট্যান্সের আগে পর্যন্ত আপনার 3 ভোল্ট, তাহলে এইখানটা আমার সিরিজে কানেক্টেড আছে, তাহলে 1 ওহম প্লাস 2 ওহম দুটোকে অ্যাড করে দিলাম, আমি পেলাম 3 ওহম রেজিস্ট্যান্স, এখানে আমার 3 ভোল্ট, এখানে আমি জানি না স্যার ওয়াই পয়েন্টের পোটেনশিয়াল কত, আমি সেটা জানি না, আমি কি করব স্যার?
আমি লিখবো ভি এ মাইনাস ভি ওয়াই, এই যে লিখেছি ভি এ মাইনাস ভি ওয়াই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর কত স্যার 1 + 2 মানে 3 ওহম। আই কত 1 অ্যাম্পিয়ার অলরেডি বেরিয়ে গেছে, মাল্টিপ্লাই করলাম। ভি এ কত, ভি এ স্যার 3 ওহম, এই 3 ভোল্ট কি করে পেলে বলে দেওয়া নেই তো স্যার। এই পয়েন্টে যদি 3 ভোল্ট হয় তাহলে এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, কারণ এটার তো কোনো রেজিস্ট্যান্স নেই, কারেন্টটা ডাইরেক্ট চলে আসছে এই পর্যন্ত স্যার 3 ভোল্ট হবে, কারণ রেজিস্ট্যান্স হলে তবে গা আপনার পোটেনশিয়ালটা চেঞ্জ হতে হবে, তাহলে এই পর্যন্ত 3 ভোল্ট। তাহলে 3 মাইনাস ভি ওয়াই করে দিলাম, আই এম গেটিং 3। সো এখান থেকে ভি ওয়াই পেয়ে গেলাম 0। তাহলে আমরা বুঝে নিতে পারছি যে এটা আইডিয়াল ভোল্টমিটার, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। সেটা তো ঠিক ছিল, কিন্তু এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0 ভোল্ট। বোঝা গেল? তারপর তো মাথায় ঢুকলো হ্যাঁ স্যার। যে কিভাবে ধরতে হয় একটা সার্কিটকে, কি করে বুঝতে হয় যে কোথায় কোন পয়েন্টে কত ভোল্ট পোটেনশিয়াল, সেটা কি করে বুঝবে, সেটা বোঝার কায়দাটা হচ্ছে, যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স করে দিলাম, রেজিস্ট্যান্স লিখে দিলাম, তাহলে কি আর এখানটা 3 ভোল্ট হতো? ডেফিনেটলি হতো না, কারণ রেজিস্ট্যান্স দিয়েছে মানে এখানে আলাদা। কিন্তু এখানে এই পয়েন্টটা থেকে আপনি এই পয়েন্টে অবধি, মানে যেখান থেকে 1 ওহম রেজিস্ট্যান্সটা স্টার্ট হচ্ছে তার আগে অবধি আপনার কোনো রেজিস্ট্যান্স নেই। এখানে নেগেটিভ পোর্শনটায় ভ্যালুটা আপনাকে 0 এই কারণে লিখতে হচ্ছে বিকজ আপনার নেট পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এটা হচ্ছে ইএমএফ অফ দ্য সেল, মানে পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ইএমএফ। তো এখানে দুটোর মধ্যে তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স 3 ভোল্ট, তাহলে এটা যদি আপনি +3 লেখেন এটা তো 0 লিখতেই হবে, নাহলে 3 - 0 = 3, আপনি 3 ভোল্ট তো পাবেন না। তাহলে এখানে 0 হলে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, সব 0, এখানে পর্যন্ত 0। তাহলে ভিএক্স টা পেয়ে গেছিলাম, ভিওয়াই টা বার করে নিলাম, 0 - 0 ভিওয়াই মাইনাস ভিএক্স ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে এক্সপ্লেনেশন। এইভাবে জিনিসগুলোকে ধরে 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 এক্সপ্লেন করতে। নেক্সট দিন আমি, এটা খুব ভালো পেপার ছিল, এটা অ্যাকচুয়ালি দিল্লির ফিটজি পেপার থেকে দিয়েছিলাম। সো এই আমি বাকি কয়েকটা অঙ্ক ডিসকাস করে দেবো নেক্সট দিন। চল এই ভিডিও রেকর্ডিংটা দেখে নিন।